ওয়েলকাম টু মাইস কোচিং। আজ আমরা ভারতের অর্থনৈতিক ভূগোলের উপর মূলত ভারতের কৃষিকাজ, ভারতের খনিজ সম্পদ এবং ভারতের বিভিন্ন শিল্প এই তিনটি বিষয়ের উপর র্যাপিড এমসিকিউ আলোচনা করব। এবং এখানে মোটামুটি 60টা এমসিকিউ আছে এবং এই এমসিকিউ গুলো প্রতিটি এক্সামের জন্য, বিশেষ করে পিএসসির প্রতিটি এক্সামের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো আর সময় নষ্ট না করে তাহলে আমরা এই এমসিকিউ গুলো শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন কি রয়েছে, নিম্নের কোনটি রবি শস্য নয়? শস্য দু রকমের, একটা খারিফ একটা রবি। খারিফ কোনগুলো? মোটামুটি যেগুলো গ্রীষ্মকালে বা বর্ষাকালে চাষ হয়, আর রবি কোনগুলো? যেগুলো শীতকালে চাষ হয়। তো এখানে যে কয়েকটা রয়েছে তোমার ফসল, যেমন গম, আলু, আখ এবং ছোলা, এগুলোর মধ্যে কোনটি রবি শস্য নয়? কোনটি রবি শস্য নয়? রবি শস্য যেগুলো শীতকালে চাষ হয়। রবি শস্য নয় বলেছি তোমাদেরকে, বারবার আমি বলেছি একটা ওয়ার্ডে কনসেন্ট্রেট করবে, সেটা হচ্ছে নয়। কোনটা যদি রবি শস্য বলতো তাহলে এখানে গম, আলু সবগুলো রবি শস্য, ছোলাটাও রবি শস্য, তাহলে নয় কোনটা? সেটা হচ্ছে আখ। আখ কিন্তু রবি শস্য নয়। আখ আখ হতে প্রায় 11 মাস সময় লাগে। ঠিক আছে, তাহলে এটা রবি শস্যের আওতায় ফেলবো না। রবি শস্য কোনগুলো? গম, আলু, ছোলা, বা তোমার যেমন ধরো যেগুলো মাস্টার্ড, সর্ষে, ঠিক আছে, অয়েল সিড, বিভিন্ন রকম যে তোমার তেল তৈরি হয়, ভোজ্য তেল, সেটা হচ্ছে তোমার কি রবি শস্য। আর খারিফ কোনগুলো? যেমন যেগুলো গ্রীষ্মকালে, ধান বলতে পারো, একটা আছে খারিফ শস্য। তারপরে এদিকে তোমার পাট বলতে পারো। ঠিক আছে, এগুলো সব খারিফ শস্য। ঠিক আছে, বেশ। 2 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোন ফসলটি ভারতের সবচেয়ে বেশি জমিতে হয়? নিম্নের কোন ফসলটি ভারতের সবচেয়ে বেশি জমিতে হয়? এখানে কিন্তু যেটা সবচেয়ে বেশি হয়, যেমন ধান, ধানটা আমি দিইনি। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি পাশে পাশে কোনটা কত হয়, তোমরা অ্যান্সারটা দাও। ধান হচ্ছে কত? প্রায় 21% জমিতে হয়। আচ্ছা, গম হচ্ছে কত? প্রায় 12% জমিতে হয়। আর ঠিক আছে, এবার হচ্ছে তোমার কি, ধান গম হয়ে গেল। এরপর আসছে তোমার কি, হ্যাঁ, মিলেট। মিলেট যেটা আছে, মিলেট প্রায় তোমার মানে যেটা জোয়ার, বাজরা, রাগি তিনটে মিলে সেটা হয় কত? সেটা হচ্ছে প্রায় 16% জমিতে হয়। এবং বাদ বাকিগুলো এখান থেকে পেয়ে যাবো আমরা, কি কি আছে দেখি। অ্যান্সার দিলে সি, সি, এ। আচ্ছা, পাট অনেকে বলছো, দেখো পাট শুধুমাত্র পশ্চিমবঙ্গ আর বিহারে, হ্যাঁ, পশ্চিমবঙ্গ, বিহার, আসামের কিছুটা জায়গায় পাট হয়, বাদ বাকি কোনো জায়গায় পাট হয় না। হ্যাঁ, অনেকে বি অ্যান্সার বলেছে এবং যারা বি বলেছে একদম ঠিক বলেছো। কার্পাস কিন্তু তোমার এই যে ফসলগুলো আছে তার মধ্যে সব থেকে বেশি জমিতে হয়। কার্পাস হয় কত? প্রায় 8.3% জমিতে। আখ হয় কত? 2.4% জমিতে। ঠিক আছে, আর পাট হয় 0.5% জমিতে। 0.5%, এগুলো মনে রাখবে সমস্ত ডাটা। 0.5% জমিতে হয় পাট। এবং জোয়ার কত হয়? জোয়ার হচ্ছে তোমার প্রায় 5.3%। এই পরিমাণ জমিতে জোয়ার হয়। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি ধান হয়, তারপরে হয় গম, তারপরে গম নয়, তারপরে মিলেট, তারপরে গম। ঠিক আছে, মিলেট মানে কি? মিলেট হচ্ছে জোয়ার, বাজরা এবং রাগি। জোয়ার, বাজরা এবং রাগি, এই তিনটে হচ্ছে মিলেট। বেশ। 3 নম্বর দেখো, এই ফসলটির জন্য, খুব ভালো কোশ্চেন 3 নম্বরটা, এই ফসলটির জন্য 15 থেকে 18 ডিগ্রি তাপমাত্রা, 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত এবং কমপক্ষে 110 তুহিন মুক্ত। তুহিন মুক্ত মানে কি জানো? ওই তোমার ছোট গুঁড়ি গুঁড়ি যে ইয়েগুলো পড়ে না, বরফের টুকরোগুলো, যেগুলো শীতের শীতের অঞ্চলে, সেগুলো যেন তোমার না পড়ে। এবং এখানে কোনো মানে হ্যাঁ, 110 তুহিন মুক্ত দিনের প্রয়োজন। এখানে কোন ফসলের কথা বলা হয়েছে? আচ্ছা, কি বলছো সবাই? ডি বলছো। দেখো, খুব ভালো করে দেখো, এখানে কিন্তু ট্রিক্স আছে। কার্পাসটা কি? কার্পাসটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে কি, একটা খারিফ শস্য, রবি শস্য নয় কিন্তু। তাহলে খারিফ শস্য হলে কার্পাসের যে টেম্পারেচার, সেটা প্রথমত 15-18 হয় না, একটু বেশি টেম্পারেচার হয়, মানে তোমার মোটামুটি ধরো ওই 22 থেকে 25-এর কাছাকাছি হয় টেম্পারেচার। তাহলে কার্পাসটা হবে না। ঠিক আছে, আরেকটা সব থেকে বড় মার্ক তোমাদের বলে রাখি, কার্পাসে প্রায় 200 তুহিন মুক্ত দিন চাই। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি পাশে, কার্পাসে প্রায় 200 দিন তুহিন মুক্ত হতে হবে। 200 দিন তুহিন মুক্ত হতে হবে। ঠিক আছে, 200 দিন। এটা কত? 110 দিন। তাহলে এটা হচ্ছে তোমার গম। ঠিক বলেছো যারা সি বলেছো, এটা হচ্ছে গম। গমে 110 তুহিন মুক্ত দিন এবং 15 থেকে 18 ডিগ্রি টেম্পারেচার। আর বৃষ্টিপাত দেখো, 50 থেকে 100। কার্পাসে প্রায় বৃষ্টিপাতের দরকার হয় তোমার 150 থেকে প্রায় 250-এর কাছাকাছি বৃষ্টিপাত দরকার হয়। ঠিক আছে, তাহলে কার্পাস হবে না, এটা হবে গম। কিন্তু 200 দিন তুহিন মুক্ত বলতো, আর টেম্পারেচার গুলো যদি বেশি বেশি থাকতো আর বৃষ্টিপাত বেশি থাকতো, তাহলে এটা কার্পাস হতো।
ঠিক আছে। এরপর দেখো নিম্নের কোনটি অর্থকরী ফসল, ঠিক আছে, ক্যাশ ক্রপ যাকে বলি, কি ক্যাশ ক্রপ, ক্যাশ ক্রপ। দেখো ফসলের অনেকগুলো ভাগ আছে, একটা হচ্ছে কি খাদ্য ফসল, খাদ্য ফসল এক নাম্বার। দু নাম্বার হচ্ছে কি খাদ্য ফসলের সঙ্গে এই যে তোমার বললাম ক্যাশ ক্রপ মানে অর্থকরী ফসল, অর্থকরী। আর অর্থকরী ফসলের মধ্যে অনেক সময় কি হয় না, ওটা আরেকটা ভাগ আলাদা, অর্থকরী হয়। তার একটা সি বলছো, ঠিক আছে, দেখি কি হয় অ্যান্সার। অর্থকরী হয় একটা হচ্ছে তন্তু ফসল, তন্তু, আর 4 নাম্বার হচ্ছে কি পানীয়। এই এতগুলো ফসল হয়। এবার অনেক সময় অর্থকরী ফসল যেমন ধরো চা, চাকে অনেক সময় পানীয়ের মধ্যেও ধরা হয়, আবার অর্থকরীর মধ্যেও ধরা হয়, ঠিক আছে। আবার পাট, পাটকে তন্তুও ধরা হয়, আবার কিসের ধরা হয়, অর্থকরী ফসলের মধ্যেও ধরা হয়। বেশ, সবাই সি বলেছো, একদম ঠিক বলেছো। আখ হচ্ছে অর্থকরী ফসল, ধান গম আর মিলেট এগুলো হচ্ছে খাদ্য ফসল, ঠিক আছে। এই ধান গম মিলেট হচ্ছে খাদ্য ফসল। ভেরি গুড। তাহলে অর্থকরী ফসলের ক্ষেত্রে কি কি হবে না, তোমার কার্পাস বলতে পারো একটা, আচ্ছা কার্পাস হলো রাবার বলতে পারো, রাবার, কার্পাস, রাবার, আর রয়ে গেল তামাক আছে, তামাক, ঠিক আছে। এই সমস্তগুলো অর্থকরী ফসল। আর তন্তুর মধ্যে কার্পাসটা হবে, কার্পাস, পাট হবে তন্তুর মধ্যে, আর পানীয়র মধ্যে চা কফি, ওটার বললাম না। বেশ, কার্পাস উৎপাদনে ভারত কততম স্থান অধিকার করেছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কার্পাস উৎপাদনে ভারত কততম স্থান অধিকার করেছে, কার্পাস উৎপাদনে ভারত কততম স্থান অধিকার করেছে। আচ্ছা দেখি, সবাই কিন্তু একই রকম অ্যান্সার দিচ্ছ, মানে একজন যদি দিচ্ছে সি, সবাই সি সি দিচ্ছ। একটু ভাবনা চিন্তা করো, একটু ভাবনা চিন্তা করো। বাহ, বাসন্তী একমাত্র ঠিক অ্যান্সার দিলে, এটা হচ্ছে দ্বিতীয়। কার্পাস উৎপাদনে ভারত দ্বিতীয় স্থান অধিকার করেছে, চীনের ঠিক পরেই, ঠিক আছে। চীনের ঠিক পরেই কিন্তু ভারত স্থান অধিকার করেছে কার্পাস। বেশ, কার্পাস, আচ্ছা ওই কোশ্চেনটা থাকতে পারে তাই আমি বলছি না, পরে কোশ্চেন থাকতে পারে, পরে কার্পাস এলে আমি বলে দেবো। বেশ, দুধ উৎপাদনে ভারত বিশ্বের কোন স্থানে রয়েছে, দুধ উৎপাদনে, দুধ উৎপাদনে ভারত কোন স্থানে রয়েছে, দুধ উৎপাদনে মনে রাখবে দুধ উৎপাদনে অস্ট্রেলিয়া প্রথম ছিল, কিন্তু অস্ট্রেলিয়াকে টপকে ভারত প্রথম স্থানে চলে গেছে, ঠিক আছে। অস্ট্রেলিয়াকে টপকে ভারত প্রথম স্থানে চলে গেছে, কিন্তু প্রতি ব্যক্তির পিছনে যে দুধের অ্যামাউন্ট সেটা কিন্তু তোমার কি কম ভারতের ক্ষেত্রে, মনে রাখবে। আচ্ছা তোমরা এটা বললে, বলো তো দুধ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে, কোন রাজ্য, স্টেট যদি বলি, কোন স্টেট, কোন স্টেট প্রথম স্থানে রয়েছে, কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে, প্রথম স্থানে। বেশ, ভাবনা চিন্তা করে বলো, অনেকে নিজের মতো বলছো। আমার মনে হচ্ছে গুজরাট কিংবা ইউপির মধ্যে একটা হবে, ঠিক আছে। গুজরাট আর ইউপি, তোমরা একটু সার্চ করবে গুজরাট আর ইউপি, এই দুজনের মধ্যে কম্পিটিশনটা হয়, আমার মনে হচ্ছে তাই, গুজরাট এবং ইউপি। কারণ গুজরাটে কি আমুল রয়েছে, ঠিক আছে, আমুল কোম্পানি রয়েছে, যেটা শুরু করেছিল ভার্গিস কুরিয়েন। আচ্ছা শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছ না, সাউন্ড ক্লিয়ার আছে, ওকে। কোন রাজ্য, তাহলে গুজরাট ইউপির মধ্যে রয়েছে, আমি কনফার্ম হয়ে তোমাদেরকে বলছি, ঠিক আছে। গেল, আরেকটা মনে রাখবে যে ডিম উৎপাদনে কোন রাজ্য প্রথম, ডিম উৎপাদনে মাঝে মাঝে দেয় ডিমটা, ডিম উৎপাদনে কোন রাজ্য প্রথম, ডিম উৎপাদনে এটা কিন্তু দেয় মাঝে মাঝে, ওই জন্য বললাম যে ডিম উৎপাদনে কোন রাজ্য প্রথম। একদম ঠিক, অন্ধ্রপ্রদেশ। ডিম হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। আচ্ছা মাছ উৎপাদনের প্রথম কে, মাছ, মাছ উৎপাদনের প্রথম কে, মাছেও কিন্তু অন্ধ্রপ্রদেশ, মনে রাখবে মাছেও হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবং আগে কিন্তু ভারতবর্ষে 1960 থেকে 90 পর্যন্ত ভারতে কি হতো না, ইন তোমার যে মেরিন ফিশারি মানে সমুদ্রের মাছটা বেশি ছিল, কিন্তু ধীরে ধীরে যে ইনল্যান্ড ফিশারি মানে ধরো ওই পুকুর বলো বা নদী বলো বা হ্রদ বলো, এখানে কিন্তু মাছের পরিমাণ বেড়েছে, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশে সব থেকে বেশি উৎপন্ন হয় ইনল্যান্ড ফিশারি, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশের পরে রয়েছে বোধহয় গুজরাট না কিছু এরকম একটা রয়েছে, বেশ দেখতে হবে, বেশ এগুলো মনে রাখবে তাহলেই হবে।
নেক্সট কোশ্চেন দেখি, জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? জোয়ার, দেখো মিলেট বললাম, মিলেট হচ্ছে জোয়ার বাজরা রাগি, মিলেট হচ্ছে জোয়ার বাজরা ও রাগি, মিলেট উৎপাদনে যাই জোয়ার উৎপাদনে। আচ্ছা, একটা এখানে মনে রাখবে তথ্য এক্সট্রা, এই 2023 সালটাকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট বলে ঘোষণা করা হয়েছিল, আই থিঙ্ক ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট। এটা কত? 2023, মনে রাখবে। যারা সি বলছো তারা একদম ঠিক বলছো, এটা হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে জোয়ার সব থেকে বেশি হয়, মনে রাখবে মহারাষ্ট্রে জোয়ার বেশি হয়। আর বাজরা বেশি হয় কোথায়? বাজরা হচ্ছে তোমার বাজরা হয় রাজস্থানে, ঠিক আছে? তাহলে জোয়ার হচ্ছে মহারাষ্ট্র, বাজরা হচ্ছে রাজস্থান, আর রাগি হচ্ছে কোথায়? রাগি হচ্ছে কর্ণাটক, কর্ণাটক। ওকে, রাগি হচ্ছে কর্ণাটক। আর ভুট্টা হচ্ছে আবার, ভুট্টাও কিন্তু কর্ণাটক, ভুট্টাও হচ্ছে কর্ণাটক, মেজ যেটাকে বলি মেজ, ঠিক আছে? ভুট্টাও কর্ণাটক। এই তথ্যগুলো মনে রাখবে। মেনলি দেখো বাজরা এবং জোয়ারটা দেয়, বাজরা রাজস্থান এবং জোয়ার হচ্ছে তোমার কি মহারাষ্ট্র। বেশ, কার্পাস উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? কার্পাস উৎপাদনে, কার্পাস উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? কার্পাস উৎপাদনে, কার্পাস উৎপাদনে কোন রাজ্য? গুজরাট, গুজরাট প্রথম স্থান অধিকার করেছে। যারা বি বলছো তারা একদম ঠিক বলছো, ভেরি গুড। কার্পাসে গুজরাট, গুজরাটের পরে আছে মহারাষ্ট্র, ঠিক আছে? বেশ, নেক্সট দেখো, তামাক উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তামাক, তামাক উৎপাদনে। আচ্ছা, এটা অনেকে ভুল করবে আমি জানি, তার জন্য কোশ্চেনটা দিয়েছি, কারণ রিসেন্টলি এই ডাটাটা আমি নিয়েছি, কত এই ডাটাটা আমি নিয়েছি 2022 সালের, যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এই ডাটাটা বার করেছে। এটা কিন্তু একদম অথেন্টিক সরকারি ডাটা। অনেকে ভুল করবে আমি জানি, কারণ অনেক দিন থেকে এই রাজ্যটা এক নম্বরে ছিল, কিন্তু এই রাজ্যকে টপকে এখন একটা রাজ্য চলে গেছে। সেটা কে গেছে? সেটা হচ্ছে গুজরাট। গুজরাট কিন্তু এখন তামাক উৎপাদনে প্রথম, ঠিক আছে? মনে রাখবে গুজরাট হচ্ছে তামাক উৎপাদনে প্রথম। তুমি দেখতে পারো ইন্টারনেটে যে গুজরাট পেরিয়ে গেছে, আগে অন্ধ্রপ্রদেশ ছিল, এখন গুজরাট হয়েছে। তো এটা কিন্তু একদম ঠিক ডাটা। এবার আমি তোমাদের বলি পিএসসি কি করবে। পিএসসি গুজরাট অন্ধ্রপ্রদেশের মধ্যে কনফিউশন, ওরা অত তো সার্চ করবে না যে কে প্রথম কে ইয়ে, ওদের ওরা বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন তোলে। এবারে ওরা দেখবে হয়তো অন্ধ্রপ্রদেশ আছে, তখন কিন্তু ওরা গুজরাটকে আর দেবে না। মানে তোমরা ভাববে যে গুজরাট অন্ধ্রপ্রদেশ দিলে গুজরাট চুজ করা সব থেকে ভালো, কিন্তু পিএসসি অন্ধ্রপ্রদেশটা নিয়ে নেয়, সমস্যা ওখানেই। কিন্তু এবারে ডাটা বলছি যে এই 2022 সালের লেটেস্ট ডাটা, সেটা হচ্ছে গুজরাট প্রথম করা হয়েছে, গুজরাটকে, ঠিক আছে? প্রথম হয়েছে আর গুজরাট। বেশ, আচ্ছা, কোন রাজ্যকে সুগার বাউল অফ ইন্ডিয়া বলা হয়? সুগার বাউল অফ ইন্ডিয়া, সুগার বাউল অফ ইন্ডিয়া কোন রাজ্যকে বলা হয়? সেটা হচ্ছে, একদম ঠিক বলেছো, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের লখনৌ, মুজাফফরপুর এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সুগার মিল আছে এবং সুগার উৎপন্ন হয়। এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলে রাখি, যে এই তোমার কিছুদিন থেকে, কয়েক বছর থেকে কিন্তু যে উত্তরপ্রদেশের সুগার ইন্ডাস্ট্রি যেটা আছে উত্তরের, সেটা কিন্তু দক্ষিণ দিকে শিফট করছে, মানে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক এগুলোতে চলে যাচ্ছে। এবার বলতে পারবে যে কেন হচ্ছে এমনটা? একটা যদি ইম্পর্টেন্ট কারণ বলো যে কেন হচ্ছে, শিফটটা কেন হচ্ছে, কেউ বলতে পারবে? সেটা হচ্ছে যে মহারাষ্ট্র, তামিলনাড়ু এখানে দেখা যাচ্ছে যে এদের যে সুক্রোজ, আখে কি থেকে সুক্রোজ, এই সুক্রোজ কন্টেন্ট, মানে সুক্রোজের পরিমাণটা কিন্তু বেশি, সুক্রোজের পরিমাণ বেশি। সেই কারণে, সেই কারণে কি তোমার সুগার ইন্ডাস্ট্রি, সুগার ইন্ডাস্ট্রি দক্ষিণে শিফট হচ্ছে, মনে রাখবে।
এছাড়াও একটা কি না, দক্ষিণ ভারতে মূলত কোন মৃত্তিকা থাকে? ডেকান অঞ্চলে মূলত কোন মৃত্তিকা থাকে, কেউ বলতে পারবে? ডেকান অঞ্চলে কোন সয়েল থাকে? ডেকান অঞ্চলে কোন মৃত্তিকা থাকে? ডেকান অঞ্চলে মানে দক্ষিণ ভারতের যে অঞ্চলটা আছে, কৃষ্ণ মৃত্তিকা মানে ব্ল্যাক সয়েল মানে রেগুর মৃত্তিকা, ঠিক আছে। এবার ওই যে মৃত্তিকাটা আছে মনে রাখবে, সেই মৃত্তিকার যে জল ধরে রাখার ক্ষমতা সেটা কিন্তু যে পলি মাটি তার থেকে বেশি। এবারে আখে কি হয় না, আখে তোমার 11 মাস প্রায় ফসলটা থাকে, 1 বছরের উপর থাকে। এবার তখন কি হয় যে সেচ দেওয়ার পরে, একটা দুটো সেচ দেওয়ার পরে কি হয় না, যদি জল ধরে রাখতে পারে তাহলে খরচাটা কম হয়, কৃষকদের খরচা কম হয়। কিন্তু যদি তোমার উত্তর ভারতের জমি দেখি, সেখানে কিন্তু প্রচুর সেচ লাগে। এবার সেচ লাগলে কি হয়, খরচা বেশি হয়। সেই কারণে কিন্তু যে সুগার ইন্ডাস্ট্রি সেটা দক্ষিণে শিফট করছে। এটা কিন্তু লাভ হচ্ছে দক্ষিণ ভারতের যারা চাষি রয়েছে তাদের বেশি লাভ হচ্ছে, ওই জন্য ওরা এটা করছে। বেশ, তো দুটো কারণ দেখা গেল। নেক্সট দেখো, নিম্নের কোনটি ভারত সব থেকে বেশি আমদানি করে, ইম্পোর্ট করে? সব থেকে বেশি ইম্পোর্ট করে নিম্নের কোনটি? কোনটি সব থেকে বেশি আমদানি করে নিম্নের কোনটি? বাসমতি চাল, গম, ভোজ্য তেল, চিনি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মূলত যে সাউথ এশিয়ান কান্ট্রি রয়েছে, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, লাউস, কম্বোডিয়া, এই সমস্ত দেশ থেকে ভারত কি করে, ভোজ্য তেল আমদানি করে। মূলত ওখান থেকে পাম অয়েল যেটা হয়, হ্যাঁ, সেই পাম অয়েলটাই কিন্তু আমদানি করা হয়। তো এখানে অ্যান্সার সবাই মোটামুটি ঠিকই দিয়েছো, এটা হচ্ছে ভোজ্য তেল, অ্যান্সার হবে ভোজ্য তেল। আর বাসমতি চাল তোমার কি হয়, কোনো দিনই ভারত আমদানি করে না, সেটা বরঞ্চ রপ্তানি করে। কাদেরকে করে? বেশিরভাগ তোমার সৌদি আরব, মানে সৌদি আরব, আরব সংযুক্ত আরব আমিরশাহী, এই সমস্ত দেশকে বাসমতি চাল কি করে না রপ্তানি করে ভারত। বোঝা গেল? বেশ। আচ্ছা, নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? এপিকালচার মৌমাছি লালন পালন, সেরিকালচার মৎস্য চাষ, পিসিকালচার রেশম চাষ, হর্টিকালচার উদ্যানবিদ্যা। আচ্ছা, এখানে একটা তোমার মানে হলো, বেশ বলো। এখানে দুটো ভুল আছে, ঠিক আছে, দুটো ভুল আছে, দুটো উল্টো পাল্টা করা আছে, দুটো উল্টো পাল্টা করা আছে, সেই দুটো বলো। একদম ঠিক বলেছো প্রতিভা, ঠিক ধরে পেরেছো। এখানে বি আর সি একটা অপশন দিতে হতো। ই যদি বলি, এখানে ই হচ্ছে বি অ্যান্ড সি, বি অ্যান্ড সি বোথ, বি অ্যান্ড সি বোথ, ঠিক আছে। দেখো, সেরিকালচার মানে হচ্ছে কি রেশম চাষ, আর পিসিকালচার হচ্ছে মৎস্য চাষ। তার মানে এটা হচ্ছে সেরিকালচার আর এটা হচ্ছে তোমার পিসিকালচার, মনে রাখবে, ঠিক আছে। তাহলে দুটো ভুল আছে এখানে, বি অ্যান্ড সি। সেরিকালচার মানে রেশম চাষ মনে রাখবে, আর পিসিকালচার হচ্ছে মৎস্য চাষ। তাহলে বি আর সি যারা দিয়েছে অ্যান্সার, তাদের দুটোই ঠিক। বেশ, নিম্নের কোন রাজ্যে মুগা রেশম মত বিখ্যাত? মুগা রেশম মত, দেখো আমাদের ভারতে মোটামুটি তোমার কি কি পাওয়া যায়, একটা হচ্ছে মালবারি রেশম মত, মালবারি, মুগা, তসর আর এরি, এই চারটে রেশম বিখ্যাত। তার মধ্যে মালবেরি যেটা আছে সেটা একটু ভালো, মানে কোয়ালিটি ভালো, সেটা কর্ণাটকে বেশি পাওয়া যায়। আর মুগাটা কোথায় পাওয়া যায়? মুগাটা ঠিক বলেছে একদম, আসামে সব থেকে বেশি পরিমাণ মুগা রেশম মত পাওয়া যায়। বেশ, সবচেয়ে বেশি ওয়েস্টল্যান্ড, ওয়েস্টল্যান্ড মানে কি, মানে যে ভূমিতে চাষবাস হয় না, লোক বাসও করে না, সেই ওয়েস্টল্যান্ড কোথায় সব থেকে বেশি আছে? কোথায় আছে? কমন সেন্স লাগালে বুঝতে পারবে কোথায় বেশি আছে। ঠিক, একদম ঠিক, রাজস্থানে বেশি আছে। মরুভূমি আছে, তাহলে রাজস্থানে কিন্তু ওয়েস্টল্যান্ডটা বেশি আছে। আচ্ছা, এই কয়েকটা জেলার রাজ্যের মধ্যে কোথায় বলতো সব থেকে কোস্টাল রিজিয়ন বেশি আছে, মানে কোস্টাল এরিয়া, কোস্টাল বলতে কি উপকূল, কোথায় বেশি আছে? উপকূল কোথায় বেশি আছে এই কয়েকটা রাজ্যের মধ্যে? সবাই ঠিক, একদম ঠিক মনে রাখবে। গুজরাটে, কিন্তু এখানে অপশন তো ওরকম থাকবে না কোথায় উপকূল বেশি, তখন গুজরাট, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এগুলো দেবে, যেগুলোতে উপকূল অ্যাকচুয়ালি আছে। তো অ্যান্সার হচ্ছে গুজরাট। তাই গুজরাটে সব থেকে উপকূল বেশি আছে। সবুজ বিপ্লবের কারণে নিম্নের কোন ফসলটি সবচেয়ে বেশি উৎপন্ন হয়েছিল? সবুজ বিপ্লবের কারণে কোন ফসলটি উৎপন্ন হয়েছিল? একদম ঠিক, গম। পাঞ্জাব এবং হরিয়ানা 60-এর দশকে পাঞ্জাব এবং হরিয়ানায় তোমার কি হয়, এই সবুজ বিপ্লব আসে।
এখানে দুটো কোশ্চেন আছে, ইন্টারন্যাশনাল ফাদার অফ গ্রিন রিভলিউশন, ইন্টারন্যাশনাল ফাদার অফ গ্রিন রিভলিউশন, আর আমাদের যে সবুজ বিপ্লবের জাতীয় জনক, ইন্টারন্যাশনালটা তোমরা অনেক হয়তো পারবে না, জাতীয়টা বলো, ন্যাশনাল ফাদার অফ গ্রিন রিভলিউশন কে বলতে পারবে? কিছুদিন আগেই মারা গেলেন উনি, ঠিক আছে। ভারতের জাতীয় মানে জাতীয়, হ্যাঁ একদম ঠিক বলেছো, জাতীয় সবুজ বিপ্লব জনক MS স্বামীনাথন। আর ইন্টারন্যাশনালটা কেউ পারলে বলো, একদম দেখি দাও কেউ পারো কিনা। তাহলে এটা হচ্ছে MS স্বামীনাথন। ওয়াকার আমার মনে হয় নরম্যান বোরলো, একটু সার্চ করবে দেখবে, এটা হচ্ছে বোধহয় নরম্যান বোরলো, হ্যাঁ একদম ঠিক, নরম্যান বোরলো, ঠিক আছে। ইনি হচ্ছেন তোমার কি ইন্টারন্যাশনাল, আর ন্যাশনাল হচ্ছেন MS স্বামীনাথন, এই দুটো মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, ভারতের তামাক গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? ভারতের তামাক গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? তামাক গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশে রয়েছে। অন্ধ্রপ্রদেশের কোথায়? এটা হচ্ছে, ঠিক বলেছে একদম, রাজমুন্দ্রি, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে রয়েছে রাজমুন্দ্রিতে। আচ্ছা, জোরহাটে কিসের রয়েছে গবেষণা কেন্দ্র? কেউ বলতে পারবে? জোরহাটে জোরহাটে চা, একদম ঠিক। ব্যাঙ্গালোরে কিসের রয়েছে? ব্যাঙ্গালোরে কিসের রয়েছে? আমার মনে হয় কফি। ব্যাঙ্গালোরে বোধহয় কফি, না? ব্যাঙ্গালোরে মনে হয় কফি, কারণ কফিটা তোমার কর্ণাটকে বেশি উৎপন্ন হয়, আর ব্যাঙ্গালোর কর্ণাটকে আছে, ঠিক আছে। তাহলে কফি হচ্ছে ব্যাঙ্গালোর, আর জোরহাট হচ্ছে চা। আর রাজমুন্দ্রি হচ্ছে অন্ধ্রপ্রদেশে, সেখানে তোমার কি তামাক গবেষণা কেন্দ্র রয়েছে। আর যোধপুরটা কিছু নয়, এর রাজস্থানের একটা জায়গা। বেশ। তুলো কোন মাটিতে ভালো চাষ হয়? খুব ইজি কোশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তুলো কোন মাটিতে খুব ভালো চাষ হয়? তুলো কোন মাটিতে ভালো চাষ হয়? একদম ঠিক বলেছো, এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, রেগুড় মৃত্তিকাও বলা হয় একে। একে কি বলা হয়? রেগুড় রেগুড় মৃত্তিকাও বলা হয়, ঠিক আছে। বেশ, ভারতের কোন পদ্ধতিতে সবচেয়ে বেশি জমিতে জলসেচ হয়? মানে কোন, এই চারটের মধ্যে কোনটাতে বেশি জলসেচ হয়? কোন পদ্ধতিতে হয়? একদম ঠিক বলেছো, এটা হচ্ছে তোমার টিউবওয়েলস, প্রায় তোমার ধরতে পারো 50%-এর কাছাকাছি হয় বা আরো বেশি, ঠিক আছে। আচ্ছা বলো তো, এই তিনটের মধ্যে তোমার তামিলনাড়ুতে তামিলনাড়ুতে তোমার সবচেয়ে বেশি কোন পদ্ধতিতে হয়? এই তিনটের মধ্যে, A, B আর C এর মধ্যে তামিলনাড়ুতে সবচেয়ে বেশি কোন পদ্ধতিতে তোমার ইয়ে হয়, জলসেচ হয় তামিলনাড়ুতে? এই তিনটের মধ্যে তামিলনাড়ুতে তামিলনাড়ুতে হয় ট্যাঙ্ক, মনে রাখবে, তামিলনাড়ুতে ট্যাঙ্কের মাধ্যমে হয়, ঠিক আছে। তামিলনাড়ু ট্যাঙ্ক বলতে কি, বড় বড় জলের জলাধার। আচ্ছা, ক্যানেলে হয় কোথায়? ক্যানেলে মোটামুটি মনে রাখবে পাঞ্জাব এবং হরিয়ানা, পাঞ্জাব এবং হরিয়ানা। আচ্ছা, এখানে আরেকটা মনে রাখবে, যে উত্তরপ্রদেশের সব থেকে বেশি জমি জলসেচের আওতায় আছে, ইউপির সব থেকে বেশি জমি জলসেচের আওতায় আছে, ঠিক আছে। কোথাকার বললাম? ইউপি। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, যে পাঞ্জাবে যে পরিমাণ চাষযোগ্য জমি, তার বেশিরভাগটা জলসেচের আওতায় আছে। মানে ধরো পাঞ্জাবে চাষযোগ্য জমি যদি 100% হয়, তাহলে সেখানে কত, প্রায় 90% জমি সেচের আওতায় আছে, ঠিক আছে, 90% পাঞ্জাবে। তাহলে যদি হেক্টর প্রতি ধরো, বা যদি বলো পার্সেন্টেজ ওয়াইজ, সেটা হচ্ছে পাঞ্জাব। আর সব থেকে বেশি টোটাল যদি ধরো, সেটা হচ্ছে ইউপি, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে সব থেকে বেশি জমি ইউপি, এবং যদি পার্সেন্টেজ ওয়াইজ ধরো, তাহলে পাঞ্জাবে বেশি পরিমাণ জমি জলসেচের আওতায় আছে। কারণ পাঞ্জাবে ওই তোমার ভাগড়া নাঙ্গাল ড্যাম রয়েছে, শতদ্রু নদীর উপরে, হ্যাঁ অনেকগুলো ড্যাম রয়েছে। তো এই জন্য কি পাঞ্জাবটা অনেকটা তোমার সেচ ব্যবস্থা ভালো রয়েছে। তারপরে গ্রিন রিভলিউশন হয়েছিল, ওখানে জলসেচ ব্যবস্থা আগে থেকেই ছিল, তো এই কারণে পাঞ্জাব রয়েছে। আর ইউপিতে সব থেকে বেশি পরিমাণ জমি রয়েছে জলসেচের আওতায়। আচ্ছা, মুক্তা চাষে
কোন স্থান বিখ্যাত মুক্তা চাষে? দেখি এই কোশ্চেনটা করো, একটু টাফ কোশ্চেন। মুক্তা চাষে কোন স্থান সব থেকে বেশি মানে বিখ্যাত, সবচেয়ে বিখ্যাত মুক্তা চাষে? মুক্তা চাষে প্রতিভা এবং বিপাশা একদম ঠিক বলেছে, এটা হচ্ছে তুতিকোরিন। তুতিকোরিন মুক্তা চাষে বিখ্যাত, ঠিক আছে। পার্ল যে ইয়ে হয়, সে পার্লে কে তুতিকোরিন বিখ্যাত। বেশ, 20 নম্বর দেখো, নিম্নের কোন স্থানে শিফটিং কাল্টিভেশন হয় না? নিম্নের কোন স্থানে শিফটিং কাল্টিভেশন হয় না, মানে সেভাবে হয় না শিফটিং কাল্টিভেশন? দেখো যেখানে তুমি বলো ট্রাইবালস আছে মোটামুটি, সেখানে কিন্তু হবে, বা পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকা ট্রাইবালসের হবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে শিফটিং কাল্টিভেশন কিন্তু সেভাবে হয় না, শুনতে পাবে না। কিন্তু আসাম, অন্ধ্রপ্রদেশ, ওড়িশাতে হয়। এই শিফটিং কাল্টিভেশনের আরেকটা আমরা কি বলি, সেটাকে ঝুম চাষ, ঠিক আছে, ঝুম চাষ। আচ্ছা, ঝুম চাষ জিনিসটা কি, না কোনো একটা ধরো জমি আছে, সেই জমির কি, না কিছুটা অংশ জঙ্গল পুড়িয়ে, কিছুটা অংশ জঙ্গল পুড়িয়ে যে চাষটা হয়, সেটা হচ্ছে তোমার কি ঝুম চাষ। আচ্ছা, এর অনেক নাম আছে অন্যান্য দেশে, যেমন মিল্পা, লাদাং, এরকম অনেক নাম আছে, ঠিক আছে। এগুলো ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের নাম হচ্ছে মিল্পা, লাদাং, এসব নাম আছে। হ্যাঁ, তো আমরা মোটামুটি শিফটিং কাল্টিভেশনটা এইভাবে মনে রাখবো যে ঝুম চাষকে বলা হয় শিফটিং কাল্টিভেশন, জঙ্গল সাফ করে এটা করা হয়। বেশ, আহ বেশ, ভারতের 85% লৌহ আকরিক নিম্নের কোন স্থানে রয়েছে? 85% লৌহ আকরিক। এবার চাষবাস থেকে আমরা বেরিয়ে গেলাম, এবার চলে এলাম আমরা কি, না তোমার খনিজ সম্পদে। ভারতের 85% যে তোমার ইয়ে রয়েছে, সেটা কোথায় রয়েছে? লৌহ আকরিক। দেখো মেইনলি আমাদের যে দামোদর ভ্যালি উপত্যকা, এই অঞ্চলেই কিন্তু তোমার রয়েছে, ঠিক আছে, এই জায়গাটাতে কিন্তু রয়েছে। তো এই জায়গাটা কোথায়, একদম ঠিক বলেছে, সেটা হচ্ছে ঝাড়খণ্ড এবং ওড়িশা। বেশ, এবার তোমাদের এখানে বলে দিই যে কে এই তো তোমার লৌহ আকরিকে প্রথম প্রথম স্থান অধিকার করেছে। কে, কোন রাজ্য, কে বলতে পারবে কোন রাজ্য করেছে, প্রথম স্থান অধিকার করেছে এই লৌহ আকরিকে? একজন বলো, লৌহ আকরিকে কোন স্থান প্রথম স্থান অধিকার করেছে? ওড়িশা, একদম ঠিক বলেছো। ওড়িশা তোমার কি করেছে, তোমার লৌহ আকরিক উৎপাদনে সব থেকে বেশি তোমার কি করেছে, স্থান অধিকার করেছে। এবারে ওড়িশার একটা জায়গার নাম বলে দিচ্ছি আমি তোমাকে, মনে রাখবে, এই ভ্যালিটার নাম মাঝে মাঝে দেয়, সেটা হচ্ছে বড় বিল কয়রা, ঠিক আছে, বড় বিল কয়রা ভ্যালি। বড় বিল কয়রা ভ্যালি বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু তোমার কি এই কয়লাটা পাওয়া যায়। এবং এখানে কি, না এই যে কয়লা বলছি, সরি ভুল বললাম, যে বড় বিল কয়লা ভ্যালিতে কি পাওয়া যায়, না তোমার লোহাটা পাওয়া যায়। এবং এখানে সব থেকে বেশি রিচেস্ট হেমাটাইট, মানে আমাদের লোহা কত, হেমাটাইট, ম্যাগনেটাইট, তো এখানে হেমাটাইট যে ডিপোজিট, সেটা কিন্তু এইখানে পাওয়া যায়। এবং ওড়িশার আরো জায়গা আছে, যেমন সুন্দরগড়, তারপরে কোরাপুট, কেওনঝাড়, এই জায়গাগুলোতে পাওয়া যায়, মনে রাখবে। বেশ, আচ্ছা, ভারতের তোমার হীরার খনি কোন রাজ্যে রয়েছে? ভারতে হীরার খনি, ডায়মন্ডের খনি কোন রাজ্যে রয়েছে? ওই যে কোহিনূর হীরা, সেটা পাওয়া গেছিল কোথায়? গোলকুন্ডা, গোলকুন্ডা মাইন্সে পাওয়া গেছিল। এবং এটা কোথায় রয়েছে? ভারতে হীরার খনি। হীরক রাজার দেশে যারা দেখেছো সিনেমাটা, তারা বলতে পারবে, সেটা হচ্ছে কি মধ্যপ্রদেশ। ভারত মধ্যপ্রদেশে কি তোমার সাতনা বলে, ঠিক আছে, সাতনা বলে একটা জায়গা রয়েছে। আমি একটু বলে দিচ্ছি তোমাদের নামটা, যে মধ্যপ্রদেশের কোন জায়গায় সব থেকে পাওয়া যায়। সেটা হচ্ছে মধ্যপ্রদেশের পান্না এবং সাতনা, এই দুটো জায়গায় তোমার মেইনলি এই তোমার ডায়মন্ড পাওয়া যায়, পান্না এবং সাতনা, ঠিক আছে, এই দুটো জায়গায় পাওয়া যায় সব থেকে বেশি কি ডায়মন্ড পাওয়া যায়। আর এটাই কিন্তু ওই গোলকুন্ডা যে আছে, গোলকুন্ডাতে পাওয়া গেছিল। গোলকুন্ডা বোধহয় মধ্যপ্রদেশের নয়, না অন্য জায়গায় ওটা, কর্ণাটক ফর্নাটক গোলকুন্ডা, ঠিক আছে। আর কি আছে তাছাড়া, আর বেশ ঠিক আছে, হয়ে গেল এটা। নেক্সট আসছে তামিলনাড়ুর ন্যায় ভ্যালি, ঠিক আছে, ন্যায় ভ্যালি নিম্নে কোন কয়লার জন্য বিখ্যাত? তামিলনাড়ুর ন্যায় ভ্যালি নিম্নে কোন কয়লার জন্য বিখ্যাত? নিম্নে কোন কয়লার জন্য বিখ্যাত তামিলনাড়ুর ন্যায় ভ্যালি? এটা যদি করতে পারো তাহলে জানবো তুমি চ্যাপ্টারটা ভালো করে পড়েছো।
আচ্ছা, এটা সঠিক অ্যান্সার কি হবে? এটা হচ্ছে লিগনাইট। ন্যায়ভ্যালিতে লিগনাইট ইন্ডাস্ট্রি রয়েছে। লিগনাইট কয়লা তামিলনাড়ুর ন্যায়ভ্যালিতে পাওয়া যায়, এবং তামিলনাড়ুতে যে কয়লাটা পাওয়া যায় সেটা হচ্ছে টার্সিয়ারি যুগের, মনে রাখবে টার্সিয়ারি যুগের। তামিলনাড়ু, আসাম, অরুণাচল প্রদেশ, এখানে যে কয়লাটা পাওয়া যায় সেটা হচ্ছে টার্সিয়ারি যুগের। ঠিক আছে, টার্সিয়ারি যুগের। আর আমাদের যে কয়লাগুলো পাওয়া যায় দামোদর উপত্যকায় সেটা হচ্ছে গন্ডোয়ানা যুগের। গন্ডোয়ানা যুগের পাওয়া যায়, একটু পুরোনো কয়লা কিন্তু ভালো কয়লা। ঠিক আছে, একটা কোশ্চেন এখানে করে নি তোমাদের। বলো তো যে ভারতবর্ষের যত যত মিনারেল পাওয়া যায়, যত যত খনিজ পাওয়া যায়, তো এই সমস্ত খনিজ যদি আমরা একসঙ্গে মেলাই তো কোন রাজ্যে সব থেকে বেশি খনিজ উৎপন্ন হয়? এই কোশ্চেনটা আসতে পারে কিন্তু, কোন রাজ্যে সব থেকে বেশি খনিজ উৎপন্ন হয়? কোন রাজ্যে? কে বলতে পারবে? সব থেকে বেশি খনিজ কোন রাজ্যে উৎপন্ন হয়? এখানে কিন্তু মনে রাখবে উৎপন্ন হয় বলেছি, প্রডিউস করে। রিজার্ভ যদি বলতো সব থেকে বেশি খনিজ আছে কোথায়, সেটা হচ্ছে তোমার কি ঝাড়খণ্ডে, কিন্তু সব থেকে বেশি উৎপন্ন হয় কোথায়, সেটা হচ্ছে ওড়িশা। সব থেকে বেশি খনিজ উৎপন্ন হয়, উৎপন্ন হয় কোথায়, সেটা হচ্ছে ওড়িশা। ওড়িশার পর আছে ছত্তিশগড়, তারপরে রাজস্থান। ঠিক আছে, সব থেকে বেশি খনিজ উৎপন্ন হয় ওড়িশাতে। কত হয়? প্রায় 44%। ঠিক আছে, প্রায় 44% খনিজ উৎপন্ন হয়। এই ডাটাটা কার দিচ্ছি? এটা দিচ্ছি তোমার মিনিস্ট্রি অফ মাইন্স যে আছে, 2000 বোধহয় 20-21 ডাটা, মিনিস্ট্রি অফ মাইন্স। তারপরে লেটেস্ট ডাটা আমি আর পাইনি। হ্যাঁ, তো ওড়িশা যেহেতু 44%, ছত্তিশগড় 17%, রাজস্থান 14%, তাহলে বুঝতে পারছো ঝাড়খণ্ড বা অন্য কেউ ওড়িশাকে পেরোতে পারবে না, কারণ ওড়িশায় অনেক খনিজ পাওয়া যায়। বেশ, ভারতের একমাত্র রাজ্য যেখানে টিন পাওয়া যায়, একমাত্র রাজ্য যেখানে টিন উৎপাদিত হয়, একমাত্র রাজ্য যেখানে টিন উৎপাদিত হয়, কোথায় হয় সেটা? টিন উৎপাদিত হয় কোথায় হয়? না, সেটা হয় তোমার ছত্তিশগড়। যারা বি বলেছো একদম ঠিক বলেছো, ছত্তিশগড়ে একমাত্র তোমার টিন উৎপন্ন হয়। ঠিক আছে, বেশ। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বলে দিই। আচ্ছা, রাজস্থানে সব থেকে বেশি কি উৎপন্ন হয়? সেটা হচ্ছে রাজস্থানে সব থেকে বেশি উৎপন্ন হয় দুটো জিনিস, মনে রাখবে, একটা হচ্ছে চুনা পাথর আর একটা হচ্ছে জিপসাম। রাজস্থানে সব থেকে বেশি হয় চুনা পাথর, এবং তার সঙ্গে কি জিপসাম। জিপসাম সব থেকে বেশি উৎপন্ন হয়। ঠিক আছে, এই দুটো জিনিস উৎপন্ন হয় রাজস্থানে, সব থেকে বেশি বলছি আমি। আর কিছু আছে রাজস্থানে? বেশ, আর কিছু নেই এদিকে, আর কিছু, হ্যাঁ, এমপি, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, রাজস্থানে আরেকটা জিনিস পাওয়া যায়, মনে রাখবে, তোমরা এটা উত্তর দাও, দেখি কেমন পারো তোমরা। আহ, যে রাজস্থানের একটা মাইন্স আছে, বিখ্যাত মাইন্স, যেখানে কি হয় সব থেকে বেশি রূপো পাওয়া যায়। রাজস্থানে সব থেকে বেশি রূপো পাওয়া যায়, কিন্তু মাইন্সটার নাম কি? সব থেকে বেশি রূপো পাওয়া যায় রাজস্থানে, সেই মাইন্সটা বা তোমার যে বলা হয় এটা, সেটার নাম কি? মাইন্সটার নাম হচ্ছে, মনে রাখবে, সেটা হচ্ছে জওয়ার মাইন্স। ঠিক আছে, জওয়ার, সেটা হচ্ছে রূপা জওয়ার মাইন্স। এই জওয়ারে সব থেকে বেশি রূপো পাওয়া যায় রাজস্থানে। এছাড়া রাজস্থানে কি পাওয়া যায়? লেড পাওয়া যায় এবং জিঙ্ক পাওয়া যায়। লেড, জিঙ্ক, রূপো, এই তিনটে একসঙ্গেই প্রায় থাকে। ঠিক আছে, মনে রাখবে, লেড, জিঙ্ক, রূপো। বেশ, 25 নম্বর কোশ্চেন দেখো, রাজস্থানের ক্ষেত্রী কোন খনিজ সম্পদের জন্য বিখ্যাত? বিখ্যাত, রাজস্থানের ক্ষেত্রী কোন খনিজ সম্পদের জন্য বিখ্যাত? কোন খনিজ সম্পদের জন্য বিখ্যাত? একদম ঠিক বলেছো, রাজস্থানের ক্ষেত্রে তামা, এবং আজ থেকে নয়, প্রায় তোমার বলতে গেলে হরপ্পা মহেঞ্জোদারো যুগের যুগের আমল থেকে এই ক্ষেত্রে কিন্তু তামা উৎপাদনে বিখ্যাত। হ্যাঁ, কারণ ব্রোঞ্জ আর তামা অনেকদিন আগে ইউজ করা হতো। তো ক্ষেত্রী তোমার বিখ্যাত, কিন্তু মনে রাখবে রাজস্থান কিন্তু টপ, তোমার কি টপ স্থানে নেই তামা উৎপাদনের ক্ষেত্রে। এটা কি আছে 1 নম্বর পজিশনে? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ কপার উৎপাদনে প্রথম স্থানে রয়েছে, এটা মনে রাখবে। ঠিক আছে, বেশ। নিচের কোনটি একটি ফেরাস আকরিক? দেখো, লোহার সঙ্গে যারা যুক্ত থাকে সেগুলোই কিন্তু ফেরাস আকরিক, লোহার সঙ্গে। নিচের কোনটি একটি ফেরাস বা ফেরিক আকরিক? কেউ বলতে পারবে? নিচের কোনটি?
একটি ফেরাস। আচ্ছা, লোহার সঙ্গে অ্যালুমিনিয়ামের কোনো যোগ আছে? তোমরা কল্পনা করো, লোহার সঙ্গে অ্যালুমিনিয়ামের কোনো যোগ আছে? থাকতে পারে? কারণ অ্যালুমিনিয়াম কি, অ্যালুমিনিয়াম কিন্তু চুম্বকে সেভাবে আকর্ষিত হয় না ধাতু হলেও, যোগ নেই। টিনটা অনেকের সন্দেহ আসতে পারে, জিঙ্কটা আসবে না, টিন আর ম্যাঙ্গানিজের মধ্যে হবে, তো এখানে রাইট অ্যান্সার কি হবে? ম্যাঙ্গানিজ। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে ম্যাঙ্গানিজ। তাহলে ফেরাস যেগুলো, সেগুলোর নাম আমি বলে দিচ্ছি, কয়েকটা আছে, ঠিক আছে, আর কিন্তু বেশি নেই, কয়েকটা। যেমন লোহা একটা ফেরাস হয়ে গেল, ম্যাঙ্গানিজ একটা হয়ে গেল, আর তোমার কি হচ্ছে না, তোমার ক্রোমাইট হয়ে গেল, নিকেল কোবাল্ট। ঠিক আছে, তাহলে কি হলো? লোহা, তারপরে তোমার এদিকে লোহা, ম্যাঙ্গানিজ, নিকেল, কোবাল্ট আর ক্রোমাইট, এই কয়েকটা ফেরাস, বাদ বাকি সব নন ফেরাস। কপার বলো, গোল্ড বলো, সিলভার বলো, লেড বলো, জিঙ্ক বলো, টিন বলো, সব নন ফেরাস। ঠিক আছে, তাহলে ফেরাস কোনগুলো? লোহা, ম্যাঙ্গানিজ, লোহা ম্যাঙ্গানিজ আমি লিখে দিচ্ছি, নামগুলো দিতে পারে কিন্তু। লোহা 2 নম্বর, ম্যাঙ্গানিজ হয়ে গেল, 3 নম্বর হচ্ছে নিকেল, কোবাল্ট, আর 4 নম্বর হলো ক্রোমাইট। ঠিক আছে, ক্রোমাইট, এগুলো সমস্ত কিন্তু কি ফেরাস, আর বাকি যেগুলো আছে সমস্ত কিন্তু নন ফেরাস। বেশ, 27 নম্বর দেখো, ঝাড়খণ্ডের জাদুগুড়া কি উৎপাদনের জন্য বিখ্যাত? ঝাড়খণ্ডের জাদুগুড়া কি উৎপাদনের জন্য বিখ্যাত? জাদুগুড়া মাইন্সের নাম আমরা শুনেছি, ঝাড়খণ্ডের কি উৎপাদনের জন্য বিখ্যাত? বাহ, সবাই ঠিক বলেছো, সেটা হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম উৎপাদনের জন্য বিখ্যাত কে? সেটা হচ্ছে ঝাড়খণ্ডের জাদুগুড়া। আচ্ছা, মনে রাখবে যে ইউরেনিয়াম উৎপাদনে 1 নম্বর রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে ঝাড়খণ্ড। কিন্তু এই যে জাদুগুড়া আছে, জাদুগুড়া কি না তোমার প্রথম মাইন, ভারতের ফার্স্ট মাইন, ফার্স্ট মাইন, প্রথম মাইন, যেটা শুরু কখন হয়েছিল? 1967-তে, যেটা প্রথম খোঁড়া হয়েছিল। ঠিক আছে, প্রথম মাইন। বেশ, কোন রাজ্যে চুনাপাথর সব থেকে বেশি পাওয়া যায়? এটা আমি এখনই বলে দিলাম, কোন রাজ্যে চুনাপাথর সব থেকে বেশি পাওয়া যায়, এখনই বললাম, চুনাপাথর আর জিপসাম। চুনাপাথর, জিপসাম, লেড, জিঙ্ক, রূপো, ঠিক আছে, এই কয়েকটা জিনিস পাওয়া যায় সেই রাজ্যে। সেটা কি? একদম ঠিক, রাজস্থান, রাজস্থানে পাওয়া যায়। ঠিক আছে, বেশ। বক্সাইট কোন ধাতুর লৌহ আকরিক? এটাও বললাম এখনই, বক্সাইট কোন ধাতুর লৌহ আকরিক? কোন ধাতুর লৌহ আকরিক নয়, আকরিক হবে, সরি। বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট কোন ধাতুর আকরিক? বাহ, ঠিক বলেছো, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক হচ্ছে বক্সাইট। আচ্ছা, ভারতের সবচেয়ে পুরাতন কয়লা খনি কোনটি? ভারতের সবচেয়ে পুরাতন কয়লা খনি কোনটি? ভারতের সবচেয়ে পুরাতন কয়লা খনি, সবাই ভুল অ্যান্সার দিচ্ছ, একজন ঠিক অ্যান্সার, একজন, দুজন, আর কে দিয়েছে দেখি? দুজন দিলে, তিনজন, তিনজন ঠিক দিয়েছে, এটা হচ্ছে রানীগঞ্জ। রানীগঞ্জ হচ্ছে ভারতের সব থেকে পুরাতন কয়লা খনি, আর ঝরিয়া হচ্ছে লার্জেস্ট, সব থেকে বড়। ঠিক আছে, লার্জেস্ট মাইন, ঝরিয়া হচ্ছে লার্জেস্ট মাইন, ঝাড়খণ্ডে রয়েছে। ঠিক আছে, আর সুন্দরগড় আমরা কি দেখলাম? উড়িষ্যাতে রয়েছে। আর তাতাপানি রয়েছে কোথায়? তাতাপানি আছে তোমার ছত্তিশগড়ে। ঠিক আছে, তাতাপানি ছত্তিশগড়, সুন্দরগড় হচ্ছে তোমার উড়িষ্যা। বেশ, তাহলে সব থেকে তোমার ওল্ডেস্ট কে? রানীগঞ্জ, এটা মনে রাখবে। আচ্ছা, কোন রাজ্যে সব থেকে বেশি সৌরশক্তি উৎপন্ন হয়? গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু, মহারাষ্ট্র। কোন রাজ্যে সবচেয়ে বেশি সৌরশক্তি উৎপন্ন হয়? দেখো, পুরোনো ডাটা যদি দেখো 2013-14 সালের, সেখানে অনেকে গুজরাট আছে, কিন্তু আমি লেটেস্ট ডাটা যেটা দেখলাম, সেখানে বলছি কি রাজস্থানে সব থেকে বেশি কিন্তু তোমার কি সৌরশক্তিটা উৎপন্ন হয়। সেটা কি? রাজস্থান সব থেকে বেশি সৌরশক্তি উৎপন্ন হয়। বেশ, এটা গেল। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস মনে রাখবে, আমাদের যে শক্তি, সেই শক্তির বেশিরভাগটা আসে তোমার থার্মাল পাওয়ার থেকে। আমাদের ইলেকট্রিসিটির বেশিরভাগ আসে, 1 নম্বর কি না থার্মাল পাওয়ার, থার্মাল। 2 নম্বর হচ্ছে বোধহয় তোমার জলবিদ্যুৎ, হাইড্রো। 3 নম্বরে আছে তোমার
সৌরশক্তি, ঠিক আছে, সোলার পাওয়ার। আর 4-এ আছে উইন্ড, আর 5-এ আছে নিউক্লিয়ার। ঠিক আছে, থার্মালটাই দেয়। তো 70% শক্তি কিন্তু আমাদের প্রায় এই থার্মাল পাওয়ার থেকে আমরা পাই। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, কোন কেন্দ্রশাসিত অঞ্চল তোমার কি না 100% শক্তির চাহিদা সৌরশক্তি থেকে সম্পন্ন করে? কোন কেন্দ্রশাসিত অঞ্চল? দেখো, এই যে কেন্দ্রশাসিত অঞ্চল অবশ্যই ছোট হবে, নাম্বার ওয়ান। আরেকটা ইনফরমেশন দিই, এই কেন্দ্রশাসিত অঞ্চলটা কোথায় না আমাদের যে মহারাষ্ট্র গুজরাট রয়েছে তার কাছাকাছি অবস্থিত। এবার তোমরা আশা করি অ্যান্সারটা পারবে। মহারাষ্ট্র গুজরাটের কাছাকাছি অবস্থিত। কি অবস্থিত মহারাষ্ট্র গুজরাটের কাছাকাছি? মহারাষ্ট্র গুজরাটের কাছাকাছি কি লাক্ষাদ্বীপ অবস্থিত? লাক্ষাদ্বীপ তো মনে হয় আমাদের যে কেরালা টেরালা রয়েছে তার পাশে অবস্থিত। ভারতের ম্যাপটা যদি এরকম হয়, ঠিক আছে, এরকম যদি ভারতের ম্যাপ হয়, তাহলে তাহলে আমরা কি দেখব না এই জায়গায় রয়েছে লাক্ষাদ্বীপ, এইরকম জায়গাতে, সরি এটা বড় হয়ে গেল, এই জায়গাতে রয়েছে লাক্ষাদ্বীপ, এখানটাতে। ঠিক আছে, এখানে লাক্ষাদ্বীপ, আর এইখানে রয়েছে দমন দ্বীপ। এখানে দমন দ্বীপ রয়েছে। কোথায় রয়েছে? এখানে রয়েছে লাক্ষাদ্বীপ, এল ফর লাক্ষাদ্বীপ, আর ডি ফর দমন দ্বীপ। তাহলে অ্যান্সারটি কি হবে? দিউ। দ্বীপে তোমার 100% চাহিদা পূরণ হয়, এবং লাক্ষাদ্বীপ দ্বীপ দুটোই ছোট। রিসেন্টলি লাক্ষাদ্বীপ যেহেতু, মনে রাখবে, রিসেন্টলি লাক্ষাদ্বীপ যেহেতু তোমার নিউজে ছিল, কারণ লাক্ষাদ্বীপ আর মালদ্বীপের মধ্যে নিশ্চয়ই একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। মানে কন্ট্রোভার্সি বলতে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের মধ্যে একটা ইয়ে হয়েছে যে মালদ্বীপ সরকার যখন ভারতের সঙ্গে একটু অন্যরকম ব্যবহার করলো, তখন কি ভারত সরকার লাক্ষাদ্বীপকে প্রমোট করা শুরু করলো। তো লাক্ষাদ্বীপ কিন্তু কোশ্চেন আসতে পারে, যেহেতু নিউজে আছে, তো একটু জেনে নেবে, তার পজিশন জেনে নেবে। হ্যাঁ, বা তোমার কত ডিগ্রি, মানে 9 ডিগ্রি চ্যানেল না 10 ডিগ্রি চ্যানেল, কোন চ্যানেল ভাগ করেছে লাক্ষাদ্বীপকে মালদ্বীপ থেকে আলাদা করেছে, এই জিনিসগুলো একটু জেনে নিও। বুঝতে পারলে তো? সেখানে লিটারেসি রেট কি, সমস্ত কিছু জানবে। বেশ। কোন রাজ্য বায়ু শক্তি উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে? বায়ু শক্তি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? কোন রাজ্য বায়ু শক্তি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? বায়ু শক্তি, বায়ু শক্তি, বায়ু শক্তি উৎপাদনে কোন রাজ্য? ঠিক, যারা বি বলছে একদম ঠিক বলছে, তামিলনাড়ু। তামিলনাড়ু বায়ু শক্তি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে, মনে রাখবে। বেশ, নেক্সট কোশ্চেন, ইন্ডাস্ট্রি থেকে, ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রতিষ্ঠিত হয়? ভিলাই, দুর্গাপুর, এগুলো সব কিন্তু মোটামুটি বলতে পারো 1959-এ হয়। এই সমস্ত কিছু কিন্তু 1959-এ হয়, প্রতিষ্ঠা হয়। এবার তোমরা বলো কোনটা হবে তাহলে 1959-এ যদি হয়। বা সবাই অ্যান্সার দিয়ে দিয়েছো, এটা হচ্ছে দ্বিতীয়। আচ্ছা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন তোমার ইয়ে প্রতিষ্ঠা হয়, তোমার কি বলতে গেলাম, বিখ্যাত আর কি ইস্পাত কারখানা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কোন বিখ্যাত? এবং সেটা অবস্থিত কোথায় রয়েছে? সেটা রয়েছে তোমার ঝাড়খণ্ডে রয়েছে। ঠিক আছে, ঝাড়খণ্ডে রয়েছে সেই কারখানাটা, বড় কারখানা, 1964 সালে হয় সেটা। ঠিক, বোকারো, বোকারো তৃতীয়তে, তোমার তৃতীয় ইয়েতে রয়েছে। বেশ, বোঝা গেল বোকারো। এবার প্রতিটার ইয়েতে কোশ্চেন আমরা আসছি। ভিলাই অবস্থিত ছত্তিশগড়ে, মনে রাখবে। দুর্গাপুর রয়েছে তোমার পশ্চিমবঙ্গ, এবং রাউরকেল্লা রয়েছে কোথায়? সেটা হচ্ছে তোমার ওড়িশা। রাউরকেল্লা ওড়িশায় রয়েছে। এগুলো কোন নদীর তীরে অবস্থিত সেগুলো আমরা দেখছি, আসবে কিন্তু কোশ্চেন, মনে রাখবে। আচ্ছা, টিসকো কোন নদীর তীরে অবস্থিত? টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এটা কি হচ্ছে, এটা 1907 সালে স্থাপিত হয়েছিল, মনে রাখবে, 1907। টিসকো কোন নদীর তীরে অবস্থিত? টিসকো, টিসকো বি এ নয়, এটা হচ্ছে সি, সুবর্ণরেখা। টিসকো সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত, মনে রাখবে। ঠিক আছে, কারণ দেখো ব্রাহ্মণী, ব্রাহ্মণীটা কোথায় আছে না, এটা তোমার ওই যে মহানদীর উপনদী, তার মানে উড়িষ্যার কাছাকাছি আছে। হুগলিটা তো হবে না, পশ্চিমবঙ্গে আছে। দামোদর ছোটনাগপুরের মালভূমি থেকে উৎপন্ন হচ্ছে, কিন্তু যদি আমরা দেখি
তাহলে তারও পরে টিসকো মানে তোমার জামশেদপুর আছে, তো এটা হবে না, ঠিক আছে। বেশ, আচ্ছা কোন লৌহ কারখানা বলতে পারো, লৌহ ইস্পাত কারখানা, লৌহ কারখানা প্রথমে চারকোল বা কাঠকয়লার কয়লা সাহায্য নিত, প্রথমে চারকোল বা কাঠকয়লার সাহায্য নিত, পরে এই যে আছে তোমার এই লৌহ ইস্পাত ইয়েটা, সেটা কিন্তু পরে কি হয় না তোমার হাইড্রো ইলেকট্রিসিটি ব্যবহার করতে থাকে, হাইড্রো ইলেকট্রিসিটি। কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং। কত কি অ্যান্সার দিলে? 36। এটা বাহ, দারুণ অ্যান্সার দিয়েছে, 36। এটা একদম ঠিক বলেছো। এটা হচ্ছে বিশ্বেশ্বরা আয়রন অ্যান্ড স্টিল এলটিডি লিমিটেড, ঠিক আছে, 1923 সালে এটা স্থাপিত হয়েছিল, মনে রাখবে। এবং এটাই প্রথম কি না, প্রথম নয় মানে একদম পুরোপুরি পাবলিক আন্ডারটেকিং, সরকার পুরোপুরি নিয়েছিল এটা, ঠিক আছে, প্রথম। বেশ, এখান থেকে আর কিছু কোশ্চেন। আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন আছে, হয়ে গেল প্রাইভেট লিমিটেড। বেশ, আরো কোশ্চেন আছে এখান থেকে। আচ্ছা, দুর্গাপুর ইস্পাত কারখানা কোন দেশের সাহায্যে গড়ে ওঠে? দুর্গাপুর ইস্পাত কারখানা কোন দেশের সাহায্যে গড়ে ওঠে? দুর্গাপুর ইস্পাত কারখানা কোন দেশের সাহায্যে গড়ে ওঠে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে। প্রতিভা একবার না সরি, কেউ ঠিক অ্যান্সার দিয়েছে, একজনও ঠিক অ্যান্সার দিলে না তোমরা। এটা হচ্ছে ব্রিটেন। দুর্গাপুর ইস্পাত কারখানা কি না ব্রিটেনের সহায়তায় গড়ে ওঠে, ঠিক আছে। মনে রাখবে জার্মানির সহায়তায় গড়ে ওঠে রাউরকেল্লা, ঠিক আছে, রাউরকেল্লা জার্মানির সহায়তায় গড়ে ওঠে। বাকি যে দুটো আছে বোকারো এবং ভিলাই, এই দুটো কিন্তু তোমার কি হয় না সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর এর সহায়তায় গড়ে ওঠে। বোকারো ভিলাই কি হয় মনে রাখবে, দেখো বিবি দুটোই বিবি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে গড়ে ওঠে। আর দুর্গাপুর যেহেতু আমাদের রাজ্যে রয়েছে, সেটা তোমার মনে রাখবে ব্রিটেনের সহায়তায় গড়ে ওঠে। এবং তোমার কি রাউরকেল্লা জার্মানি। বেশ, হলো। কোন ইস্পাত কারখানা তান্ডুলা ড্যাম থেকে জল সাপ্লাই করা হয়? কোন ইস্পাত কারখানায়, দেখি বলতে পারো কিনা। কোন ইস্পাত কারখানায় তান্ডুলা ড্যাম থেকে জল সাপ্লাই করা হয়? এখানে নদী সেভাবে নেই, তো সেই কারণে ড্যাম তৈরি করা হয়েছে, সে ড্যাম থেকে জল সাপ্লাই করা হয়। দেখি কে বলতে পারো দেখি, তান্ডুলা তান্ডুলা। আচ্ছা, এটা কি হচ্ছে, ঠিক একদম ঠিক, যারা ডি বলছো তারা ঠিক বলেছো। এটা হচ্ছে তোমার কি ভিলাই। ভিলাই তোমার কি না তান্ডুলা ড্যাম থেকে তোমার জল সাপ্লাই দেওয়া হয়, ঠিক আছে। আর রাউরকেল্লা কোথায় রয়েছে? রাউরকেল্লা হচ্ছে তোমার ওই যে ব্রাহ্মণী বললাম, ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত রয়েছে রাউরকেল্লা, ঠিক আছে। আর বোকারো রয়েছে দামোদর, এগুলো মনে রাখবে। আর দুর্গাপুরও কিন্তু দামোদর, দামোদর। আর টিস্কো দেখলাম সুবর্ণরেখা, ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক, ভিলাইটা একদম ঠিক বলেছো তোমরা। বেশ, আচ্ছা এখানে আরেকটা জিনিস মনে রাখবে, যে আগের দিনে বললাম না এই আগের এটাতে, যে ওই যে বিশ্বেশ্বর আয়রন স্টিল ওয়ার্ক ভিআইএসএল, তো এখানে প্রথমে চারকোল ব্যবহার করা হতো, পরে হাইড্রো ইলেকট্রিক ব্যবহার করা হয়। এবং একটা তোমার ইয়ে আছে এখানে, তোমার কি ইম্পর্টেন্ট জলপ্রপাত আছে যোগফল, যোগ জলপ্রপাত। এই যোগ জলপ্রপাত থেকে হাইডাল পাওয়ার নেওয়া হয়, এবং নদী কি আছে ভদ্রাবতী। এটাকে এই বিশ্বেশ্বরা যে আয়রন স্টিল ওয়ার্কস আছে লিমিটেড আছে, এটাকে ভদ্রাবতী তোমার আয়রন এন্ড স্টিল ওয়ার্কসও বলা হয়, ঠিক আছে। তাহলে ভদ্রাবতী এবং যোগফল তার সঙ্গে চারকোল, এটা ভিআইএসএল এর সঙ্গে যুক্ত, ঠিক আছে।
আচ্ছা, এখানে আরেকটা বলা হলো ইসকো। ইসকো যেটা বলছি, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এটা তোমার কি বরাকর নদীর তীরে অবস্থিত। মনে রাখবে, বরাকর নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, বেশ। আর তামিলনাড়ুতে একটা ইম্পর্টেন্ট তোমার ইয়ে রয়েছে, ইস্পাত কারখানা, সেটা হচ্ছে সালেম। ঠিক আছে। আর কর্ণাটকে কি রয়েছে? বিজয়নগরে, মানে বিজয়নগর স্টিল প্ল্যান্ট। কোথায় রয়েছে কর্ণাটকের? হোসাপেট। হোসাপেট বলে একটা জায়গা রয়েছে, হসপেট বা হোসাপেট বলে জায়গা রয়েছে, সেখানে রয়েছে তোমার বিজয়নগর স্টিল প্ল্যান্ট, কর্ণাটক। আর সালেম বলে যেটা রয়েছে সেটা তামিলনাড়ু। এগুলো তোমরা কিন্তু মনে রেখো। ঠিক আছে, বেশ। নেক্সট দেখি, এই তো বলে দিলাম সালেম ইস্পাত কারখানা কোন রাজ্যে রয়েছে, বলতে পারবে তোমরা, বলে দিলাম আমি। বেশ, ঠিক আছে, বলো সালেম কোথায় রয়েছে? 39, এটা কি হবে? 39। সালেমটা আমি বলে দিলাম তো। কর্ণাটকে কি রয়েছে? বিজয়নগর। বিজয়নগর তো জানি আমরা, রাজা কৃষ্ণদেব রায়ের ইয়ে ছিল ওইখানেই, কর্ণাটকের কাছেই। বেশ, কি বললাম, কে বলছো? হ্যাঁ, বি যারা বলছো তারা একদম ঠিক বলছে, এটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে সালেম ইস্পাত কারখানা রয়েছে। কত সালে হয়েছে? 1982। ঠিক আছে, 1982। বেশ, নেক্সট দেখো, কোন রাজ্যে সব থেকে বেশি কাপড়ের কল রয়েছে? কোন রাজ্যে সব থেকে বেশি কাপড়ের কল রয়েছে? কোন রাজ্যে সব থেকে বেশি কাপড়ের কল রয়েছে? কোন রাজ্যে রয়েছে? বাহ, সবাই ঠিক বলেছো। এটা হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে সব থেকে বেশি কাপড়ের কল রয়েছে। ঠিক আছে, বেশ। আচ্ছা, নিম্নের কোন জায়গাকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? নিম্নের কোন জায়গাকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? কি বলতে পারবে নিম্নের কোন জায়গাকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? বাহ, সবাই ঠিক বলেছে, একদম ঠিক, আহমেদাবাদ। আচ্ছা, মুম্বাইকে কি বলা হয় মনে রাখবে? কটনোপলিস অফ ইন্ডিয়া। কটনোপলিস অফ ইন্ডিয়া। ইন্ডিয়া। আচ্ছা, কোয়েম্বাটুর কি? না, এই যে ভারতের ম্যানচেস্টার বলা হয় তোমার আহমেদাবাদকে, আর তোমার সাউথের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। সাউথ, লিখে দিচ্ছি, ম্যানচেস্টার অফ সাউথ। অফ সাউথ। আর কানপুরকে বলা হয় ম্যানচেস্টার অফ নর্থ। ঠিক আছে, ম্যানচেস্টার অফ নর্থ। এবার তোমরা বলো তো, এই যে ম্যানচেস্টার শহরটা, এটা কোথায় রয়েছে, কোন দেশে রয়েছে ম্যানচেস্টার? ম্যানচেস্টার ইউনাইটেড একটা ক্লাব আছে, নাম শুনে থাকবে, ফুটবল ক্লাব। এই ম্যানচেস্টার শহরটা কোথায় আছে বলো তো? কে বলতে পারবে ম্যানচেস্টার শহরটা কোথায় আছে? এবং এই যে দেশটা, মানে এই দেশের জন্যই কিন্তু আমাদের যে হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি, ঠিক আছে, হ্যান্ডলুম মানে কি হাতে বোনা তাঁতের কাপড়, তাঁত শিল্পটা ধ্বংস হয়ে গেছিল এর জন্যই কিন্তু। এর যে সস্তায় কাপড় সেটা আমাদের দেশে ছেয়ে গেছিল। ঠিক আছে, তারপর নষ্ট করে দেয় আমাদের যে ইন্ডাস্ট্রি ছিল, হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি। এই ম্যানচেস্টার, কেউ বলতে পারবে? ইংল্যান্ড, একদম ঠিক, ইংল্যান্ডে তোমার এই ম্যানচেস্টার শহরটা অবস্থিত, এবং ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবও আছে। হুম, সেখান থেকে মনে রাখতে পারো। আর ইংল্যান্ডের এখন বর্তমানে প্রধানমন্ত্রীর নাম কি? বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? কে বলতে পারবে? ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম? ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম, এটাও কিন্তু ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকের জন্য। একজন ভারত, মানে ভারতীয় বংশোদ্ভূত, কেউ একজন ভারতীয় বংশোদ্ভূত, ঋষি সুনাক। ঋষি সুনাক নাম। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন হয়, এ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে ধরো প্রজাতন্ত্র দিবস গেল, রিপাবলিক ডে গেল, সেখানে আমাদের যে প্রধান অতিথি ছিলেন, কে ছিলেন বলতে পারবে? কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন, এটা বলো, কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথি? কিছুদিন আগে রিপাবলিক ডে গেল, কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবং সেই দেশ 2019 সালে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, ফুটবল ওয়ার্ল্ড কাপ, সেখানে জিতেছিল। বলি, তোমরা হয়তো মনে করতে পারবে, 2019 সালের ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতেছিল, কিন্তু 2023 সালের যে ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়, সেই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার কাছে হেরে গেছিল সেই দলটা, এবং তার একটা বিখ্যাত খেলোয়াড় এমবাপে।
এতগুলো হিন্টস দিলাম। 2023 সালে হেরেছিল কে? ফ্রান্স হেরেছিল। কার কাছে হেরেছিল? আর্জেন্টিনার কাছে হেরেছিল। তাহলে ফ্রান্সের রাষ্ট্রপতি এসছিল। তার নাম কি? ইমানুয়েল ম্যাক্রো। ঠিক আছে, ইমানুয়েল ম্যাক্রো তার নাম, মনে রাখবে, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। বেশ, বস্ত্রবয়ন শিল্পের পরে ভারতে কোন শিল্প দ্বিতীয় স্থানে রয়েছে? বস্ত্রবয়ন শিল্পের পরে 42 নম্বর কোশ্চেন দেখো, বস্ত্রবয়ন শিল্পের পরে ভারতের কোন শিল্প দ্বিতীয় স্থানে রয়েছে? কোন শিল্প রয়েছে? দেখো, জুট ইন্ডাস্ট্রি শুধুমাত্র পশ্চিমবঙ্গেই তোমার একটা ভালো জায়গা করেছে, অন্যান্য স্টেটে কিন্তু জুট সেভাবে নেই। তো বস্ত্রবয়নের পরে দেখো, এটা বলতে হবে বস্ত্রবয়নের পরে কোন ইন্ডাস্ট্রি সব থেকে বেশি তোমার কি দিয়েছে, কর্মসংস্থান দিয়েছে? সেটা হচ্ছে তোমার কি? সুগার ইন্ডাস্ট্রি। সুগার ইন্ডাস্ট্রি, মনে রাখবে, বস্ত্রবয়নের পরে সব থেকে বেশি। তুমি হিসাব করে দেখো, যেগুলো সুগার মিল আছে, সেই সুগার মিলগুলো কি না, সব কিন্তু তোমার কি প্রাইভেট। আর যেগুলো লৌহ ইস্পাত কারখানা আছে সেগুলো সব সরকারের, বেশিরভাগ সরকারের। তাহলে সেখানে তোমার কি হবে? খুব কম সংখ্যক লোক থাকে। কিন্তু সুগার ইন্ডাস্ট্রি প্রচুর মিল আছে, প্রায় ভারতে 750 থেকে 1000টা সুগার মিল আছে, কিন্তু অতগুলো কারখানা নেই। তাহলে সুগার মিলে তো লোক বেশি থাকবেই। তাহলে সুগার ইন্ডাস্ট্রি হচ্ছে দ্বিতীয়। প্রথম হচ্ছে বস্ত্রবয়ন শিল্প, সেখানে কি কর্মসংস্থানও কিন্তু বেশি, সব থেকে বেশি পরিমাণ লোক ইনভলভ আছে বস্ত্রবয়নে। আচ্ছা, বেশ। আর সুগারে মনে রাখবে, ভারত কিন্তু প্রথম স্থানে রয়েছে। ভারত কিন্তু সুগার যে ইম্পোর্ট করা বলো, রপ্তানি বলো, সেখানে প্রথম স্থানে রয়েছে। ঠিক আছে। আচ্ছা, ভারতের প্রথম পাটকল নিম্নের কোন স্থানে গড়ে ওঠে? সালটা বোধ হয় 1855, যতটা মনে করতে পারছি 1855। কোথায় গড়ে ওঠে প্রথম পাটকল? প্রথম পাটকল হচ্ছে, একদম ঠিক বলেছো, সেটা হচ্ছে, আচ্ছা অনেকে বি বলছো, না বি নয়, বি নয়, বি নয়, ঘুষুড়ি। ঘুষুড়ি না রিসরা, রিসরা না ঘুষুড়ি, দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে। একটু ঠিক করে বলো তো, ভারতের প্রথম পাটকল আই থিঙ্ক ঘুষুড়িতে গড়ে ওঠে না? বোধহয় ঘুষুড়িতে। কনফার্ম বলো তো একজন, আমারও ঠিক মতো মনে পড়ছে না। কনফার্ম বি, রিসরা না ঘুষুড়ি? আচ্ছা মনে করি, দাঁড়াও। প্রথম পাটকল হচ্ছে, আমার মনে হচ্ছে ঘুষুড়ি। ঠিক আছে, ঘুষুড়িতে প্রথম পাটকল গড়ে ওঠে। 42 এ হবে আমার মনে হয়। রিসরা হচ্ছে প্রথম তোমার কি, তোমার যেটা হচ্ছে রিসরা, সেটা হচ্ছে প্রথম কাপড়ের কল নাকি রিসরাতে? রিসরা আবার অনেক সময় অনেক জায়গায় দেখেছি ফোর্ট গ্লস্টারকেও বলা হয়। এবারে যে কোশ্চেনটা ছিল বোধহয় বিসিএস প্রিলিমসে, যে কাপড়ের কল প্রথম কোথায় গড়ে ওঠে, তোরা ফোর্ট গ্লস্টার নিয়েছে, সেটা 1818-তে গড়ে ওঠে প্রথম। ঠিক আছে, ফোর্ট গ্লস্টারে। ঠিক আছে, বেশ। 44 নম্বর দেখো, নেপানগর কেন বিখ্যাত? নেপানগর, খুব ইজি কোশ্চেন। নেপানগর বলো, এটা পারবে আশা করি। এক সেকেন্ড। ওকে, বেশ, কি অ্যান্সার দিলে তোমরা দেখি? হ্যাঁ, এটা কি হবে? সবাই ঠিক অ্যান্সার দিয়েছে। এটা হচ্ছে নিউজ নিউজ প্রিন্ট পেপার মিল। নিউজ প্রিন্ট পেপার মিল হচ্ছে তোমার কি, তোমার নেপানগর বিখ্যাত। আচ্ছা, এই আগের যে কোশ্চেনটা ছিল, এই আগের কোশ্চেনে তোমার কি না, এটা ঘুষুড়ি হবে না, সরি, যারা বি অ্যান্সার বলেছে তারা একদম ঠিক বলছে, রিসরা হবে। রিসরাতে প্রথম তোমার কি হয়, পাটকল গড়ে ওঠে, এবং ঘুষুড়িতে বোধহয় প্রথম কাপড়ের কল। ঘুষুড়ি বা ফোর্ট গ্লস্টার দুটো থাকবে না অপশন, একটাই থাকবে। ঠিক আছে, 43টা বি হবে, একদম ঠিক বলেছে, 43টা বি হবে। রিসরাতেই গড়ে ওঠে। বেশ, ঘুষুড়ি এই কারণে হবে না, ঘুষুড়ি এবং ফোর্ট গ্লস্টার দুটোই একসঙ্গে প্রায় কাছাকাছি। এখানে কি প্রথম তোমার কাপড়ের কল গড়ে ওঠে। বেশ, ভারতের প্রথম পেট্রোলিয়াম উত্তোলন হয় নিম্নের কোথায়? প্রথম পেট্রোলিয়াম উত্তোলন হয় কোথায়? প্রথম পেট্রোলিয়াম উত্তোলন হয় কোথায়? হ্যাঁ, বি হবে, একদম ঠিক বলেছো, বি হবে কনফার্ম। প্রথম পেট্রোলিয়াম উৎপন্ন হয় কোথায়?
এটা বলো দেখি। আসামে তোমার হয়েছিল প্রথম, ঠিক আছে, আসামে প্রথম হয়েছিল। তো আসামের এবারে কোথায় বলো? বেশ ঠিক বলেছো একদম, ডিগবয়ে। 1903 সালে, আই থিঙ্ক, যত সালটা মনে পড়ছে, 1903 সালে প্রথম ভারতের তোমার কি পেট্রোলিয়াম উৎপন্ন হয়। আর মনে রাখবে, মুম্বাই হায়ে সব থেকে বেশি পেট্রোলিয়াম উৎপন্ন হয়, মুম্বাই হায়ে সব থেকে বেশি, ঠিক আছে, মুম্বাই হায়ে সব থেকে বেশি হয়, ঠিক আছে। আর যদি বলা হয় যে সব থেকে বড় তোমার এই যে তেল উত্তোলন জায়গা কোনটা, ঠিক আছে, সেটা হচ্ছে মুম্বাই হাই। কিন্তু যদি বলা হয় যে অনশোর, মনে রাখবে দুটো জিনিস আছে এখানে, একটা অনশোর আছে, অনশোর মানে কি, যেটা তোমার জমিতে অবস্থিত, আর অফশোর মানে কি, যেটা তোমার কি সমুদ্রে অবস্থিত রয়েছে, অনশোর আর অফশোর। তো অনশোর যদি বলে, তো সেক্ষেত্রে তোমার প্রথম হচ্ছে রাজস্থান। রাজস্থানের একটা অয়েল তোমার উত্তোলনকারী জায়গা আছে, সেটা হচ্ছে মঙ্গলা। মঙ্গলা বলে একটা জায়গা আছে, সেখানে সব থেকে বেশি তেল উৎপন্ন হয়, সেটা কি তোমার অনশোর। আর অফশোর যদি বলে, মানে অফশোর মানে কি তীর, তীর থেকে দূরে, তীর থেকে দূরে যদি হয়, সেটা হচ্ছে মুম্বাই হাই, মুম্বাই হাই। আর এই দুটোর মধ্যেও যদি বলা হয় যে কোনটা সব থেকে বেশি, তাহলে সেটা কিন্তু মুম্বাই হাই সব থেকে বেশি উৎপন্ন হয়, মুম্বাই হাই। তোমাদের অত টাফ কোশ্চেন দেবে না, হয়তো মুম্বাই হাই দিল। এবং মুম্বাই হাই একটা রিগ আছে, রিগ মানে কি, যে মেশিনটা তুলছে সেই রিগটার নাম কি, সেটা হচ্ছে সাগর সম্রাট, মনে রাখবে, সাগর সম্রাট, ঠিক আছে, সাগর সম্রাট। বেশ, এরপর দেখো ওএনজিসি, ঠিক আছে, ওএনজিসি মানে আহ, তোমার অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন কত সালে হয়, ওএনজিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? যার কাজ হচ্ছে এগুলো দেখা, তেল বলো, ন্যাচারাল গ্যাস বলো, এগুলো কোথায় কি উৎপন্ন হচ্ছে সেটা দেখা হচ্ছে এর কাজ, ঠিক আছে, বলো কোথায় হয়। ছেচল্লিশটা একজন ঠিক আছে দিয়েছো, এটা হচ্ছে বি। ওএনজিসি 1956 সালে স্থাপিত হয়, ঠিক আছে, কত সালে? 1956 সালে হয়, স্থাপন করা হয় ওএনজিসি। বেশ, নেক্সট দেখো, রেল লাইনের দৈর্ঘ্য অনুযায়ী বিশ্বে ভারতের স্থান কত? রেল লাইনের দৈর্ঘ্য অনুযায়ী বিশ্বে ভারতের স্থান কত? রেল লাইনের দৈর্ঘ্য অনুযায়ী বিশ্বে ভারতের স্থান কত? এই কোশ্চেনটা বোধহয় এবারে এসেছিল। ইন্ডিয়া ইজ দ্য কি ফোর্থ লার্জেস্ট তোমার কি রেলওয়ে নেটওয়ার্ক, ইন্ডিয়া হ্যাজ দ্য ফোর্থ লার্জেস্ট রেলওয়ে নেটওয়ার্ক, তাহলে হচ্ছে চতুর্থ। ইউএসএ, রাশিয়া এবং চায়নার পরে হচ্ছে ভারতে, ঠিক আছে, সব থেকে বেশি তোমার কি রয়েছে, রেল লাইন রয়েছে। বেশ, এরপর দেখো, কত সালে ভারতে প্রথম মুম্বাই থেকে থানে পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন চলেছিল, কত সালে? এটাও খুব ইজি কোশ্চেন। কত সালে প্রথম মুম্বাই থেকে থানে পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন চলেছিল? একদম ঠিক বলেছো, 1853, 1853 সালে প্রথম মুম্বাই থেকে থানে পর্যন্ত ট্রেন চলেছিল। আচ্ছা, এই সময় তোমার আমাদের ইয়ে কে ছিল, কে বলতে পারবে? এই সময় আমাদের যে তোমার গভর্নর জেনারেল কে ছিল? এই সময় গভর্নর জেনারেল কে ছিল? ওটা কোশ্চেনটা তোমাদের জন্য রইলো, জানাও কমেন্টে। এই সময়, হুম, ঠিক, লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি ছিলেন তোমার এই সময় গভর্নর জেনারেল। বেশ, আর ভারতের যে টেলিগ্রাফ ব্যবস্থা, এটাও কিন্তু লর্ড ডালহৌসি এনেছিলেন, এবং পোস্টাল সার্ভিসও তিনিই এনেছিলেন। বেশ, ভারতে কত সালে মেট্রো পরিষেবা চালু হয়? কত সালে মেট্রো পরিষেবা চালু হয়? কত সালে মেট্রো পরিষেবা, যেটা কলকাতাতেই চালু হয়েছিল প্রথম, কত সালে হয়? কলকাতাতে হয়েছিল, এবং সেই বছর, না তার ঠিক 2 বছর পরে, বোধ হয় 1984, হ্যাঁ 1986, সেই সময় বোধহয় ইন্দিরা গান্ধী মারা যান।
যতদূর মনে করতে পারছি ইন্দিরা গান্ধী 1984 96 আই থিঙ্ক 84 ইন্দিরা গান্ধী মারা যান সেই সময়। তাহলে এটা অ্যান্সার কি হবে? এটা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে 1984-তে প্রথম মেট্রো পরিষেবা চালু হয়েছিল। বর্তমানে দিল্লিতে কিন্তু সব থেকে বেশি মেট্রো রেল রয়েছে, প্রায় 329 কিমি, আর ভারতে মোটে 27 না 28 কিমি রয়েছে, মানে ভারত বলছি কলকাতাতে। ঠিক আছে, বেশ। 50 নম্বর কোশ্চেন দেখো, কোঙ্কণ রেলওয়ে কোন স্থানের উপর দিয়ে গেছে? কোঙ্কণ রেলওয়ে, কোঙ্কণ উপকূলের নাম তোমরা শুনেছো নিশ্চয়ই। কোঙ্কণ রেলওয়ে, কোঙ্কণ রেলওয়ে ভারতের কোন স্থানের উপর দিয়ে গেছে? কোন স্থান? নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত, যে তোমার কি নীলগিরি পর্বত যেখানে তোমার রয়েছে সেখানে তোমার কি কোঙ্কণ উপকূল সেই স্থানের মধ্যে দিয়ে গেছে। তাহলে নীলগিরি পর্বত কোথায় রয়েছে? সেটা রয়েছে তোমার পশ্চিমঘাট। তাহলে কোঙ্কণ রেলওয়ে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালায়, মনে রাখবে। প্রায় মহারাষ্ট্র থেকে তোমার কি না, মহারাষ্ট্র থেকে একদম বোধহয় কর্ণাটক পর্যন্ত রয়েছে। বেশ। ডিজেল রেল ইঞ্জিন কোথায় নির্মাণ হয়? ডিজেল কথাটা মনে রাখবে, ডিজেল রেল ইঞ্জিন কোথায় নির্মাণ হয়? ডিজেল রেল ইঞ্জিন কোথায় নির্মাণ হয়? ডিজেল রেল ইঞ্জিন কোথায় নির্মাণ হয়? কোথায় হয়? ডিজেল রেল ইঞ্জিন কোথায় নির্মাণ হয়? ডিজেল রেল ইঞ্জিন কোথায় নির্মাণ হয়? কে একজন কে বলতে পারবে? ডিজেল রেল ইঞ্জিন, কে অ্যান্সার দিতে পার, কে একজন অ্যান্সার দাও। শুনতে পাচ্ছ? 1 সেকেন্ড। তাহলে অ্যান্সার কি হবে? ডিজেল হচ্ছে তোমার মেনলি বারাণসীতে হয়। ঠিক আছে, বারাণসীতে যারা বি অ্যান্সার দিয়েছো তারা ঠিক দিয়েছো। আর তোমার কি না, যে চিত্তরঞ্জনে কি ইলেকট্রিক লোকোমোটিভ তৈরি হয়। ঠিক আছে, ইলেকট্রিক রেল ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে। চিত্তরঞ্জনে হয় ইলেকট্রিক, ইলেকট্রিক লোকোমোটিভ। ঠিক আছে, চিত্তরঞ্জনে হয় ইলেকট্রিক লোকোমোটিভ। বেশ। নেক্সট দেখো, কত সালে ইন্ডিয়ান এয়ারলাইন্স অ্যান্ড এয়ার ইন্ডিয়া গঠিত হয়? ইন্ডিয়ান এয়ারলাইন্স অ্যান্ড এয়ার ইন্ডিয়া গঠিত হয় কত সালে? কত সালে ইন্ডিয়ান এয়ারলাইন্স অ্যান্ড এয়ার ইন্ডিয়া গঠিত হয়? কত সালে ইন্ডিয়ান এয়ারলাইন বা এয়ার ইন্ডিয়া গঠিত হয়? কত সালে হয়? এটা অ্যান্সার হবে কি 1953। ঠিক আছে, 1953-তে তোমার এয়ার ইন্ডিয়া গঠিত হয়। মনে রাখবে, জামশেদজি টাটা যিনি ছিলেন তিনি প্রথম ফ্লাইট চালিয়ে মানে উড়িয়েছিলেন তিনি ওড়াননি। তার যে এয়ারলাইন্স উড়িয়েছিল সেটা কত সালে না 1931 সালে মুম্বাই থেকে করাচি, তখন ভারত কিন্তু ভাগ হয়নি। তো 1935 সালে টাটা এয়ারলাইন্স তৈরি হয় এবং 1953 সালে ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং বা এয়ার ইন্ডিয়া গঠিত হয়। আর তোমার কি 1981 সালে বায়ুদূত লিমিটেড গঠিত হয়। বায়ুদূত লিমিটেড এটাও কিন্তু তোমার কি তোমার এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, পোস্টাল সার্ভিসে ভারতের স্থান কততম? পোস্টাল সার্ভিসে ভারতের স্থান কততম? পোস্টাল সার্ভিসে ভারতের স্থান কততম? 53টা কত হবে? পোস্টাল সার্ভিসে ভারতের স্থান, যারা রয়েছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো, পোস্টাল সার্ভিসে ভারতের থেকে কেউ এগিয়ে নেই, তাহলে অ্যান্সার কি হবে? প্রথম। ভারতের স্থান হচ্ছে প্রথম।
ঠিক আছে। বেশ, বিশাখাপত্তনম কেন বিখ্যাত? বিশাখাপত্তনম কেন বিখ্যাত? বিশাখাপত্তনম কেন বিখ্যাত? রেল ইঞ্জিন নির্মাণ, সিমেন্ট ইন্ডাস্ট্রি, সার কারখানা, জাহাজ নির্মাণ। দেখো, বিশাখাপত্তনম হচ্ছে একটা বন্দর। বন্দরে কি উৎপন্ন হবে? অবভিয়াসলি বন্দরে কি উৎপন্ন হতে পারে? যেখানে বন্দর রয়েছে, সমুদ্র রয়েছে, সেখানে জাহাজ তৈরি হবে। তাহলে বিশাখাপত্তনম কেন বিখ্যাত? সেটা হচ্ছে জাহাজ নির্মাণের জন্য বিশাখাপত্তনম বিখ্যাত। কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশে রয়েছে। ঠিক আছে। গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের উদ্দেশ্য কি? গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের উদ্দেশ্য কি? মানে কি, একটা তোমার চতুর্ভুজ আকৃতির এইরকম টাইপের একটা তৈরি করেছে, এটাকে বলছে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। দেখো এখানে এখানে কি আছে? এখানে একটা শহর আছে, এখানে একটা শহর আছে, এখানে একটা শহর আছে, এখানে আছে কি আছে? এখানে এখানে আছে দিল্লি, দিল্লি আছে, এখানে আছে কলকাতা, এখানে আছে মুম্বাই, আর এখানে আছে চেন্নাই। তাহলে এর উদ্দেশ্য হচ্ছে কি না, ন্যাশনাল হাইওয়ের মাধ্যমে মেট্রোপলিটন যে সিটিগুলো রয়েছে সেগুলোকে যোগ করা। মনে রাখবে। আচ্ছা, এর পরে একটা তৈরি হচ্ছে তোমার কি ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল। তো এটা কি? এটা হচ্ছে রেল লাইনের মাধ্যমে মেট্রোপলিটন সিটিগুলি যোগ করা। ডায়মন্ড কি? রেল লাইন। আর গোল্ডেন কি? ন্যাশনাল হাইওয়ে। ঠিক আছে, এটা মনে রাখবে। মেনলি কি, মেট্রোপলিটন সিটিগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা যাতে বাড়ে, সেটাই হচ্ছে এর উদ্দেশ্য। বেশ, নিম্নের কোনটি সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক? কোনটি সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক? সবাই পারবে, এটা খুব ইজি কোশ্চেন। সেটা হচ্ছে কি, ন্যাশনাল হাইওয়ে 44। ন্যাশনাল হাইওয়ে 44। এটা কি? শ্রীনগর থেকে কন্যাকুমারী, শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত রয়েছে। ঠিক আছে। বেশ, নেক্সট যাই। আরব সাগরের রানী কাকে বলা হয়? ম্যাঙ্গালোর, কোচিন, কালিকট, মুম্বাই। আরব সাগরের রানী, দ্য কুইন অফ অ্যারেবিয়ান সি। কুইন অফ অ্যারেবিয়ান সিও বলা হয়, অনেক সময় একে ভেনিস অফ ইস্টও বলা হয়। ঠিক আছে। কুইন অফ অ্যারেবিয়ান সি কাকে বলা হয়? একদম ঠিক বলেছো, এটা কোচিনকে বলা হয়। কোচিকে বা কোচিনকে বলা হয় তোমার যেটা কেরালাতে রয়েছে, সেটা হচ্ছে কি আরব সাগরের রানী বা ভেনিস অফ ইস্ট। ঠিক আছে, ভেনিস অফ ইস্ট এটাও কিন্তু বলা হয়, মনে রাখবে। ঠিক আছে। বেশ, আর মুম্বাইকে বলা হয় কি? সিটি অফ সেভেন আইল্যান্ড। সিটি অফ সেভেন আইল্যান্ড। ঠিক আছে। আর সিটি অফ ফেস্টিভ্যাল হচ্ছে মাদুরাই, আর সিটি অফ বিল্ডিং হচ্ছে কলকাতা, মনে রাখবে। আর এগ বাউল অফ এশিয়া হচ্ছে অন্ধ্রপ্রদেশ। বেশ, আর সিটি অফ নবাব লখনৌ। সিটি অফ নবাব লখনৌ। আর সিলিকন ভ্যালি ব্যাঙ্গালোর, ইলেকট্রনিক সিটি ব্যাঙ্গালোর, স্পেস সিটি ব্যাঙ্গালোর, গার্ডেন সিটি ব্যাঙ্গালোর। বেশ, নিম্নের কোনটি নদী বন্দরের উদাহরণ? ঠিক আছে, মানে বন্দরটা সমুদ্র থেকে শুরু হয়নি, নদী আছে, মানে কিছুটা তোমার কি হয়েছে, 128 কিলোমিটার মতো প্রথমে সমুদ্র, তারপরে 128 কিলোমিটার নদী যেয়ে পড়ে, সেখানে বন্দর শুরু হয়েছে। বলো কোনটা? যারা সি বলছো তারা একদম ঠিক বলেছো, কলকাতা বন্দর। ঠিক আছে, কলকাতা বন্দর হচ্ছে কি তোমার একটা রিভারাইন তোমার যাকে বলা হয় পোর্ট, মানে নদী বন্দর। ঠিক আছে। বেশ, কোন বন্দরকে গেটওয়ে অফ কর্ণাটকা বলা হয়? গেটওয়ে অফ কর্ণাটকা, গেটওয়ে অফ কর্ণাটকা বলা হয়, গেটওয়ে অফ কর্ণাটকা। 59। গেটওয়ে অফ কর্ণাটকা বলা হয়, একদম ঠিক, নিউ ম্যাঙ্গালোর। নিউ ম্যাঙ্গালোরকে বলা হয় গেটওয়ে অফ কর্ণাটকা। ঠিক আছে। বেশ, মারমাগাঁও কোথায় রয়েছে? গোয়াতে রয়েছে। কান্ডালা রয়েছে তোমার কোথায় না, কান্ডালা রয়েছে তোমার কচ্ছের রান, মানে তোমার কচ্ছ যে উপসাগর রয়েছে সেখানে রয়েছে, মানে গুজরাটে রয়েছে। তুতিকোরিন রয়েছে কোথায় না, তুতিকোরিন রয়েছে তোমার আহ তামিলনাড়ুতে। ঠিক আছে। বেশ, সবচেয়ে গভীর বন্দর কোনটি? সবচেয়ে গভীর বন্দর কোনটি? আচ্ছা, অনেকেই এখানে ভুল অ্যান্সার দেবে আমি জানি। যদি আমি বলি সবচেয়ে
গভীর বন্দর, ল্যান্ডলক, ঠিক আছে, ল্যান্ডলক গভীর বন্দর তখন হবে তোমার কি বিশাখাপত্তনম, কিন্তু সবচেয়ে এমনিতে গভীর কি সেটা হচ্ছে কৃষ্ণপত্তনম। আর এটা হচ্ছে ল্যান্ডলক, ল্যান্ডলক তোমার ডিপেস্ট পোর্ট, ঠিক আছে, ল্যান্ডলক ডিপেস্ট, ডিপেস্ট পোর্ট, ঠিক আছে, এটা ল্যান্ডলক ডিপেস্ট পোর্ট। বেশ, এবার আমরা পোর্টগুলোকে একটু দেখে নেব। দেখো এখানে রয়েছে, এখানে জুম করো তাহলে বুঝতে পারবে যে প্রথমে এদিকে রয়েছে হলদিয়া, ঠিক আছে, এই হলদিয়া কিন্তু তোমার কি না ওই কলকাতা পোর্টেরই তোমার অংশ, ঠিক আছে, হুগলি নদীর হুগলির যে নদী রয়েছে তার বোধহয় পূর্ব তীরে যে বন্দরটা রয়েছে সেটা হচ্ছে হলদিয়া এবং পশ্চিম তীরে রয়েছে কলকাতা। পারাদ্বীপ রয়েছে কোথায়, না পারাদ্বীপ রয়েছে তোমার উড়িষ্যাতে, পারাদ্বীপ হচ্ছে উড়িষ্যা। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ এবং লার্জেস্ট ল্যান্ডলক পোর্ট এবং এটা কি একটা ন্যাচারাল পোর্ট, ঠিক আছে। কাকিনাড়া কি অন্ধ্রপ্রদেশ, মুসলিপত্তনমও অন্ধ্রপ্রদেশ, এন্নোর বা যেটাকে এখন কামরাজ পোর্ট বলা হয়, কামারাজা পোর্ট, এটাও কিন্তু কোথায় রয়েছে, অন্ধ্রপ্রদেশে রয়েছে। এবং এই এন্নোর পোর্টটা তৈরি করা হয়েছে কেন, যাতে চেন্নাই পোর্টের একটু সুবিধা হয়, ঠিক আছে, সেজন্য এন্নোরটা তৈরি হয়েছে। চেন্নাই হচ্ছে একটা আর্টিফিশিয়াল পোর্ট, মনে রাখবে লার্জেস্ট আর্টিফিশিয়াল পোর্ট হচ্ছে চেন্নাই। পাণ্ড্যদের সময়ে এই চেন্নাই পোর্টটা তৈরি হয়েছিল, ঠিক আছে। আর তুতিকোরিনটাও ওই চেন্নাই পোর্টকে সাহায্য করার জন্যই তৈরি করা হয়েছে। বেশ, কোচিন যেটা বললাম কেরালাতে আছে। আচ্ছা, ম্যাঙ্গালোর যেটা বললাম বোধহয় গোয়াতে রয়েছে, এই কর্ণাটকে রয়েছে। মারমাগাঁও গোয়া। আর মারমাগাঁও কোথায় না, গোয়ার একটা নদী আছে জুয়ারি নদী, ঠিক আছে, জুয়ারি নদী মিশেছে এই মারমাগাঁয়ে, ঠিক আছে, মারমাগাঁও বন্দর যেখানে রয়েছে, নদীটার নাম মনে রাখবে, নদীটার নাম হচ্ছে জুয়ারি, জুয়ারি নদী, ঠিক আছে। আর এদিকে হলো জওহরলাল নেহেরু যে পোর্ট রয়েছে সেটা বোধহয় সব থেকে বড় পোর্ট ভারতের, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু এবং মুম্বাইয়ের মধ্যে দুটোর মধ্যে একটা সব থেকে বড় পোর্ট, মনে রাখবে। বেশ, আর এখানে মনে রাখবে কান্ডালা যে পোর্টটা রয়েছে, এটা এটা তোমার কি পোর্ট না, এটা হচ্ছে তোমার কচ্ছ উপসাগরে অবস্থিত এই কান্ডালা পোর্ট। এই কয়েকটা জিনিস আমরা এখান থেকে মনে রাখবো, ঠিক আছে, আর বিশেষ কিছু মনে রাখার এখান থেকে দরকার নেই। বেশ, আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আরো ভালো ভালো কিছু এমসিকিউ নিয়ে আলোচনা হবে। চলো বাই সবাইকে, সবাই ভালো থেকো।